সময় নষ্ট না করি, চলো শুরুতে আমরা শুরু করব ম্যাট্রিক্স দিয়ে। ঠিক আছে, ম্যাট্রিক্স এইটা আমরা আগে পড়বো, তারপরে আমরা পড়বো হচ্ছে বৃত্ত। চলো যাওয়া যাক, দেখি কি কি আছে। তো ম্যাট্রিক্স নির্ণায়কের ক্ষেত্রে দেখো, এখন যদি প্রত্যেকটা ম্যাথ তুমি ধরে ধরে করতে চাও, প্রত্যেকটা ম্যাথ, সেই সময় কি তোমার আছে? সেই সময় তো হাতে নাই, তাই না? তো তোমার এখন বুঝে শুনে কোন কোন টপিক তোমার ভালো করে পড়তে হবে, কোনটা তুমি এখন স্কিপ করলেও হবে, সেগুলো আমরা দেখব। ঠিক আছে, হ্যাঁ এই যে অনেকে চলে আসছো তোমরা, চলো। তো ফার্স্ট টাইপ যেটা আছে সেটা দেখো, ম্যাট্রিক্সের প্রকারভেদ। এইটা থেকে, এটা খুবই একদম ম্যাট্রিক্সের একদম বেসিক লেভেলের কোশ্চেন এখান থেকে আসে, কিন্তু দেখা যায় পরীক্ষার হলে যাই আসলে আমাদের মনেই থাকে না। এই যে দেখো অপশনগুলো এখানে আছে, কি কি অপশন আছে দেখো তো, শূন্যঘাতী ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, অবেদঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স। পরীক্ষার হলে যেটা হয়, পরীক্ষার চাপে আমাদের এইগুলা উল্টাপাল্টা হয়ে যায়, তাই না? তো তোমাদের এটার জন্য কি করবা, এটার জন্য সবচেয়ে ভালো সাজেশন থাকবে, তুমি যেই বই ফলো করো, কিতাব স্যারের বই হোক, অক্ষরপত্র বই হোক, বা এসি মোহাম্মদ স্যারের বই হোক, যেই বই ফলো করো, একদম ম্যাট্রিক্সের শুরুর দিকে দেখবা যেখানে কিছু কথা লেখা আছে, ওই জায়গায় এইগুলা সবগুলা সংজ্ঞা দেওয়া আছে। বোঝা গেছে? তুমি মূল বই থেকে দেখবা এটা, অবশ্যই এটা কি করবা, মূল বই থেকে এটা একটু দেখে নিবা। আর যেগুলা লাগবে সেগুলা তো সেইগুলো আমি দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখো, এটা একটু, এইটা আমি এখান থেকে কয়েকটা কোশ্চেন নিছি, যাতে এই কোশ্চেন গুলা দিয়ে তোমাদের এইগুলা আমি বুঝাই দিতে পারি। ঠিক আছে, এগুলো এখন একটা একটা করে যদি আমি বুঝাইতে চাই, তাহলে দেখবা এইগুলা বুঝাইতে আধ ঘন্টা চলে যাবে, তাই না? চলো, এই জায়গায় কি বলছে দেখো তো, একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এইটা কোন ধরনের ম্যাট্রিক্স। তুমি একটু অপশনের দিকে তাকাও, অপশনে কি কি আছে। অপশনে আছে, ফার্স্ট আছে হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স বিষয়টা কি? হ্যাঁ, একটা ম্যাট্রিক্স যদি এ হয়, কোন একটা ম্যাট্রিক্স যদি এ হয়, এই ম্যাট্রিক্সের আমি যদি স্কোয়ার করি, স্কোয়ার মানে কি করা, স্কোয়ার মানে কি করা বলতো, স্কোয়ার করা, ম্যাট্রিক্সের স্কোয়ার করা মানে হচ্ছে এ ইন্টু এ করা, তাই না? ম্যাট্রিক্সের স্কোয়ার করা মানে হচ্ছে এ ইন্টু এ করা। তো যদি তুমি এ স্কোয়ার ইকুয়ালস টু একটা শূন্য ম্যাট্রিক্স পাও, এ স্কোয়ার ইকুয়ালস টু একটা শূন্য ম্যাট্রিক্স পাও, শূন্য ম্যাট্রিক্স কাকে বলে, যেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি জিরো। ঠিক আছে, প্রত্যেকটা ভুক্তি যদি শূন্য হয় সেটাকে আমরা কি বলবো, শূন্যঘাতী ম্যাট্রিক্স। এরপরে দেখো তো প্রতিসম ম্যাট্রিক্স বিষয়টা কি, দেখি তোমরা একটু কমেন্টে জানাও প্রতিসম ম্যাট্রিক্স বিষয়টা কি, সবই দেখাবো ইনশাল্লাহ। চলো, হ্যাঁ, প্রতিসম বিষয়টা হচ্ছে একটা ম্যাট্রিক্স, ধরে নাও একটা ম্যাট্রিক্স এইরকম যে এ বি সি ডি, আমি মান দিলাম না, ঠিক আছে? প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে যদি তুমি এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করো। ট্রান্সপোজ করা মানে কি, এই যে এ টি বের করা, তাই না? ট্রান্সপোজ মানে কি, দেখো এইগুলা কথার মধ্যে আমি অনেকগুলা কথা কিন্তু বলে ফেলতেছি, এইগুলা একটু ঠান্ডা মাথায় শুনবা। ঠিক আছে, আচ্ছা দেখো ট্রান্সপোজ বিষয়টা কি, ট্রান্সপোজ হচ্ছে এই যে সারিগুলো আছে, এখানে কয়টা সারি আছে, ম্যাট্রিক্সের উপরে একটা সারি আছে, নিচের একটা সারি আছে, তাই না? এই সারিগুলোকে যদি তুমি কলামে নিয়ে আসি, সেটাকে বলা হয় কি, ট্রান্সপোজ করা। তো এই এ ম্যাট্রিক্সটা যদি আমি ট্রান্সপোজ বের করি, কি হবে বলতো, এই যে এ বি, এই সারিতে এ বি আছে না, এটা কলামে চলে আসবে। কলামে হইলে কি হবে, এখানে এ, এখানে বি। ঠিক আছে, এখানে নিচে কি আছে দেখো তো, এই সারিতে সি আর ডি আছে না, তো এই নিচের সারিটা হয়ে যাবে কি আমাদের সেকেন্ড কলাম হয়ে যাবে। কি কি আসবে এখানে, সি ডি। বোঝা গেছে? আচ্ছা, এখন আসি প্রতিসম ম্যাট্রিক্সটা কি। এই যে ট্রান্সপোজ করলাম না, যদি এ ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স সেম হয়, প্রতিসমের ক্ষেত্রে কি হইতে হবে, যদি এ ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স সেম হয়, তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। বোঝা গেছে? হ্যাঁ, এই তো বুঝতে পারছো। ঠিক আছে, যদি দুইটা সেম হয় তাহলে এটা কি বলবো, প্রতিসম ম্যাট্রিক্স। এরপরে আসবে কি দেখো তো, অবেদঘাতী ম্যাট্রিক্স। অবেদঘাতী এটা আমরা সবাই জানি, অবেদঘাতী কি, অবেদঘাতী হচ্ছে আই। জাস্ট একটা কথাই মনে রাখবা কি, অবেদঘাতী মানে হচ্ছে আই, একক ম্যাট্রিক্স বলে অনেকে, তাই না? অবেদঘাতী মানে হচ্ছে আই। এরপর সমঘাতী, সমঘাতী কি বলো, আচ্ছা এটা পুরোটা লিখে দিই, যে এ স্কোয়ার করলে সেটা আসবে হচ্ছে আই।
এ স্কোয়ার করলে যদি আই আসে সেটা হচ্ছে অভেদঘাতী। আর সমঘাতী যদি এ স্কোয়ার করার পরে আবার এই পাও সেটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। বলো বুঝতে পারছো? বোঝা গেছে নাকি বলো? ঠিক আছে চারটা। তো এখন আমার দেখতে হবে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা কি হয় দেখো তো। আমার সবগুলোর ক্ষেত্রে কি করতে হচ্ছে, এ স্কোয়ার বের করতে হচ্ছে না? তাহলে আমি এ স্কোয়ারটাকে বের করে নেই। এ স্কোয়ার মানে কি, এ ইন্টু এ। তাহলে এই ম্যাট্রিক্সটা কি আছে, 1 1 -1 -1, ঠিক আছে? এটা একটা ম্যাট্রিক্স, তার সাথে সেম আবার এই ম্যাট্রিক্স দিতে বলছে 1 -1 1 -1। তোমরা একটু কষ্ট করে আমাকে গুণ করে বলো কেমন ম্যাট্রিক্স আসে। ঠিক আছে, আমিও করে দিচ্ছি, যারা পারবা তোমরা একটু কষ্ট করে নিজেরাও করো। এখানে গুণ করলে কি আসে দেখো তো। কেমনে গুণ করব, এই যে সারিটা আছে এই সারির সাথে এইটার কলাম গুণ করব, তাই না? তো এইটা যদি এই কলামের সাথে আমি গুণ করি, আমি অন্য কালার দিয়ে দেখাই তাহলে তোমাদের একটু সুবিধা হবে। এই যে সারিটা আছে এই সারির সাথে এই যে কলামটা আমরা গুণ করব, তাই না? তাহলে এই সারির সাথে যদি এই কলামটা গুণ করো কি হবে, এইটার সাথে এটা গুণ হবে আর এটার সাথে এটা গুণ হবে। ঠিক আছে, তাহলে কি আসে দেখো তো, এটা গুণ করলে 1, এই যে মাইনাসের জন্য একটা কি মাইনাস, 1 1 গুণ করলে 1। ঠিক আছে, বাকি সবগুলাই তোমরা দেখবে এখানে তার মানে কি জিরো আসতেছে না, বাকিগুলা গুণ করে দেখো এইগুলো আসবে কি, এইগুলাও সব আসবে জিরো। এখানে আলটিমেটলি আসবে কি 0 0 0 0। একটু আগে কি বলছে বলতো, যদি একটা ম্যাট্রিক্সের সবগুলা ভুক্তি জিরো হয় তখন আমরা তাকে কি বলবো, তখন আমরা তাকে বলবো শূন্যঘাতী ম্যাট্রিক্স। বলো বোঝা গেছে? এই যে অনেকে আগে অ্যান্সার দিয়ে ফেলছো তোমরা, যারা পারবা অবশ্যই আগে অ্যান্সার দিয়ে ফেলবা। ঠিক আছে, হ্যাঁ এই তো অনেকে অ্যান্সার দিয়ে ফেলছে, আমি দেখতেছি ইউটিউবের কমেন্টও দেখতেছি, ফেসবুকেরটাও দেখতেছি। ঠিক আছে, সবাই তোমরা কমেন্ট করবে একটু কষ্ট করে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কি কি পড়া আছে, কি কি তোমাদের আরো দিতে হবে। ঠিক আছে, এটা চলো তাহলে পরেরটাতে যাই আমরা। এর পরেরটাতে কি বলছে দেখো তো, যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান হয় তাকে কি বলে। কি বলছে, যে কর্ণ ম্যাট্রিক্সের। তো এইটা আনসার করার জন্য আমার তো আগে কি জানতে হবে, কর্ণ ম্যাট্রিক্স জানতে হবে, তাই না? তো কর্ণ ম্যাট্রিক্স বিষয়টা কি, কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে A 0 0 0 B 0 0 0 C, এইটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কিভাবে এটা কর্ণ ম্যাট্রিক্স হইলো, কর্ণ ম্যাট্রিক্স বিষয়টা হচ্ছে যে ম্যাট্রিক্সের শুধুমাত্র মুখ্য কর্ণ বরাবর, এটা কি এটা কি, এইটা হচ্ছে মুখ্য কর্ণ, শুধুমাত্র মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা অশূন্য হয়, মানে জিরো হয় না, সেটাকে বলা হয় কি কর্ণ ম্যাট্রিক্স। এখন কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে আবার ভাগ আছে, কেমন ভাগ, কি বলছে দেখো, অশূন্য ভুক্তিগুলা কোনগুলা, তার মানে বলছে এই যে এর কথা বলছে, বির কথা বলছে আর সির কথা বলছে। অশূন্য ভুক্তিগুলা যদি সমান হয়, তার মানে যদি a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c হয়, তাহলে এই ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে বলো তো। এটা দেখতে কেমন হবে, a 0 0 0 a 0 0 0 a। দেখো তো এরকম হবে না? তো এই যে কর্ণ বরাবর সবগুলা ভুক্তি যদি এরকম সমান হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো কি স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, সেটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। বলো বুঝতে পারছো? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, অনেকে একটু দেরি করে আসছো তোমরা, সমস্যা নেই, একটা কোশ্চেন কেবল সলভ করছি আমরা। বুঝা গেছে এটা? হ্যাঁ এই তো ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমাদের আনসার হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে কি বাকিগুলো আমরা দেখবো না? বাকিগুলোর মধ্যে দেখো অভেদক বিষয়টা কি, অভেদক হচ্ছে আই, এই আইটাকে বলা হয় কি অভেদক, এই আইটাকে কি বলা হয় অভেদক বলা হয়। আর শূন্য ম্যাট্রিক্স একটু আগে আলোচনা করছি আমরা। আর আয়তাকার ম্যাট্রিক্স এইটা আলাদা কোনো স্পেশাল টাইপ না। আয়তাকার ম্যাট্রিক্স হচ্ছে এটা দেখো তো একটা বর্গ ম্যাট্রিক্স না, যখন একটা ম্যাট্রিক্সের সারি আর কলাম সমান হয়ে যাবে তখন সেটাকে আমরা কি বলবো, বর্গ ম্যাট্রিক্স। তো এখন যদি সারি আর কলাম সমান না হতো, যেমন এই যে একটা ম্যাট্রিক্স ধরুন বি একটা ম্যাট্রিক্স, যদি এইরকম হয়তো এ বি এরকম দুইটা ভুক্তি আছে, এটার কি হয়েছে দেখো তো, সারি কিন্তু একটা বাট কলাম কয়টা, দুইটা।
এরকম সারি আর কলাম সংখ্যা যদি সেম না হয় তখন সেটাকে বলা হয় কি আয়তাকার ম্যাট্রিক্স। বলো ম্যাট্রিক্সের প্রকারভেদ ক্লিয়ার হয়েছে না? যেগুলো লাগবে মোটামুটি সবই এখানে আমি দেখাইছি, ঠিক আছে? চলো একটু সামনের দিকে যাই আমরা। হ্যাঁ, ম্যাট্রিক্সের প্রকারভেদ যতটুকু আমি দেখাইছি এটা খুব ভালো করে দেখবা, তারপরেও বই থেকে আবার দেখবা, তোমাদের আগেই বলছিলাম সেটা। এরপরে দেখো টাইপ 2 তে আছে হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই সহজ কিন্তু ইম্পর্টেন্ট টপিক। অনেকে সহজ জন্য এটা প্র্যাকটিস করে যায় না ভালো করে। তো তোমরা দেখবা এখনই প্রশ্ন দেখবা কেমন আসে এখান থেকে। তো ম্যাট্রিক্সের ট্রেস বিষয়টা কেমন, একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ কোনটা, একটু আগে আমি বলছিলাম মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ বিষয়টা কি, মুখ্য কর্ণ হচ্ছে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, দেখো এটা কি 3/3, যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় কি হইতে হবে, বর্গ ম্যাট্রিক্স, অবশ্যই হইতে হবে বর্গ ম্যাট্রিক্স। তো এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, এই বর্গ ম্যাট্রিক্সের এই যে কর্ণটা আছে এই কর্ণ বরাবর এইটাকে বলা হয় মুখ্য কর্ণ। কি বলা হয়, মুখ্য কর্ণ। ট্রেস হচ্ছে এই যে মুখ্য কর্ণ যেগুলো আছে এইগুলার যোগফল, ঠিক আছে? মুখ্য কর্ণের যতগুলা ভুক্তি আছে, এখানে কয়টা আছে 3/3 যদি ম্যাট্রিক্স হয় তাহলে কয়টা থাকবে, 3টা থাকবে। তাহলে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে এদের যোগফলকেই বলা হয় ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে এ ম্যাট্রিক্সের ট্রেস, এটাকে দেখবা তোমরা প্রশ্নে অনেক জায়গায় এইভাবে লেখা থাকে, ট্রেস অফ এ। এ ম্যাট্রিক্সের ট্রেস কি হবে, এ ই আই, তিনটার যোগফল, তাই না? এ প্লাস ই প্লাস আই, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে একটু প্রবলেম সলভ করি আমরা। হ্যাঁ, 3/3 ক্রমের ম্যাট্রিক্স এ, একটা ম্যাট্রিক্স যেটা 3/3 ক্রমের, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 ক্রমের। বলছে কার ট্রেস বের করতে বলছে, এই যে এ। আচ্ছা আমি একটু ব্র্যাকেট দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইটার মান কত, খুব সুন্দর একটা কোশ্চেন, খুবই সুন্দর একটা কোশ্চেন। দেখি আনসার দাও তোমরা, তোমাদের আনসার আগে দেখি। হ্যাঁ, এটার একটু কষ্ট করে আনসার দাও দেখি। হ্যাঁ, এই যে অনেকে আনসার দেওয়া শুরু করছে। দেখো এইটার জন্য আমাদের খুব ছোট্ট একটা জিনিস জানতে হবে, কি এইটা আসলে কি মিন করে। তো যদি কোনো বর্গ ম্যাট্রিক্স হয়, এই যদি কোনো বর্গ ম্যাট্রিক্স হয়, এর সাথে এই ইনভার্স যদি গুণ করো তাহলে কি পাওয়া যায়, এতদিনে অন্তত জানা উচিত তোমাদের। এই দুইটা গুণ করলে কি পাওয়া যায়, পাওয়া যায় হচ্ছে অভেদক আই, তাই না? যেহেতু 3/3 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে এই অভেদকটাও কেমন হবে, অভেদকটা হবে হচ্ছে 3/3 ক্রমের, 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে? তাহলে এইটা আসলে কিসের মান, এইটা হচ্ছে a ইন্টু a ইনভার্স, a ইন্টু a ইনভার্স। সেইটা কি আসবে, কোন একটা বর্গ ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স গুণ করলে আসে হ্যাঁ অভেদক ম্যাট্রিক্স। অনেকে আনসার দিচ্ছ তোমরা। তো এটা যেহেতু 3/3 ক্রমের, তাহলে কি এটা 3/3 ক্রমের আসবে। এখন এটা যদি ট্রেস বের করতে বলে, ট্রেসটা কি হবে দেখো তো, এই ট্রেসটা কি হবে, এই যে মুখ্য কর্ণ বের করবা, মুখ্য কর্ণ বরাবর যা আছে এই ভুক্তিগুলো যোগ করে দিবা। তাহলে 1 1 1, তিনটা 1 যোগ করলে হয়ে যাচ্ছে 3, ঠিক আছে? এইটা আসছিল দেখো ফার্স্টে 24-25 আসছিল। খুব সুন্দর একটা কোশ্চেন। এই যে হ্যাঁ, অনেকে আনসার দিয়ে ফেলছো। চলো সামনের দিকে যাই। আচ্ছা, তো এই টপিকটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা, তো ম্যাট্রিক্সের সমতা বিষয়টা কেমন, যদি কোথাও এরকম লেখা থাকে সমান চিহ্ন দিয়ে, এই পাশে একটা ম্যাট্রিক্স আছে এই পাশে আরেকটা ম্যাট্রিক্স আছে, যদি সমান চিহ্ন দিয়ে লেখা থাকে তার মানে দুইটা ম্যাট্রিক্সের এই ভুক্তিগুলা সেম হইতে হবে। দুইটা ম্যাট্রিক্সের কি হইতে হবে, সবগুলা ভুক্তি সেম হইতে হবে। যদি সবগুলা ভুক্তি সেম না হয় তাহলে কিন্তু তুমি দুইটা ম্যাট্রিক্সকে সেম লিখতে পারবা না। তো আমার এখানে বের করতে বলছে কি বলতো, এক্স কমা ওয়াই বের করতে বলছে, এক্স কমা ওয়াই বের করতে বলছে। তো এখানে কি কি দেওয়া আছে, দুটা ম্যাট্রিক্স সমান দেওয়া আছে, দেখো এখানে 8 আছে এখানেও 8 আছে, তাই না? এখানে 6 আছে আবার এখানেও 6 আছে, ঠিক আছে?
তাহলে যেহেতু দুইটা ম্যাট্রিক্স সমান, তাহলে বাকি ভুক্তিগুলো কি হবে, সমানই হইতে হবে। তো এখানে কি আছে দেখো তো, এই জায়গায় আছে এক্স আর এখানে আছে 2+y। তো এই ভুক্তির এই ভুক্তি অবশ্যই কি হইতে হবে, সেম। তাহলে আমি লিখে নিলাম যে এক্স হইতে হবে 2+y, ঠিক আছে। আবার এখানে কি আছে দেখো, y-2, এখানে আছে কত, 4। তাহলে তোমার এটাও সেম হইতে হবে, y-2, এইটা হইতে হবে 4 এর সমান। তো এখান থেকে তুমি y এর মানটা পাবা না, y কত আসতেছে, 2 এই পাশে গেলে 4+2 = 6, y এর মান 6 পাইছো। এখন এখানে বসাই দাও y এর মান, 2+6, এটা কত আসবে, 8। তাহলে x এর মান আসলো কত, 8, আর y এর মান আসলো 6। কোথায় আছে 8,6, এই যে এখানে, ঠিক আছে। হ্যাঁ, এই যে অনেকেই আনসার দিয়ে ফেলছো তোমরা, ঠিক আছে। কারো প্রবলেম আছে, যখন যার যেটাতেই প্রবলেম হবে সাথে সাথে কমেন্টে বলবা যে আমার এই ম্যাথটাতে প্রবলেম ছিল, ঠিক আছে। তাইলে আগে এসে আমি তখনই সাথে সাথে করে দিতে পারবো। আচ্ছা, এখন একদম তোমাদের ফেভারিট টপিক চলে আসছে, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ, তাই না? এইগুলা সেই একদম এইচএসসি শুরুতে করছিলা, তখন থেকে এখন পর্যন্ত ওইগুলা যে কতবার করছো তোমরা। তো ম্যাট্রিক্সের যোগ কিভাবে করতে হয়, ম্যাট্রিক্সের যোগ করার জন্য কি হইতে হয় বলতো। আমি এখানে কথাগুলো লিখে রাখছি, যখন তোমরা স্লাইড পাবা যাতে এগুলা পড়লে আবার ভালো করে বুঝতে পারো। আমি তো মুখ দিয়ে সবকিছু বলতেছি, স্লাইডেও এগুলো অ্যাড করা আছে, ঠিক আছে। তো ম্যাট্রিক্সের যোগ অথবা বিয়োগ কখন তুমি করতে পারবা, যোগ অথবা বিয়োগ কখন করতে পারবা, যখন দুইটা ম্যাট্রিক্সের ক্রম সেম থাকবে, সমান থাকবে, একই ক্রমের হবে। এগুলো এখানেও লেখা আছে, আমি সব বলে দিচ্ছি। দুইটা ম্যাট্রিক্সের যদি ক্রম সমান হয় তখন দুইটা ম্যাট্রিক্স তুমি যোগ আর বিয়োগ করতে পারবা। এখন কথা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম কি। ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে, এই যে দেখো এখানে একটা ম্যাট্রিক্স আছে না, দেখা যাচ্ছে কি, হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে এখানে কি একটা ম্যাট্রিক্স আছে না, ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে, এই দেখো তো এখানে সারি কয়টা আছে, একটা সারি, দুইটা সারি, এটা দিয়ে তিনটা সারি। তাহলে ম্যাট্রিক্সের সারি কয়টা, ম্যাট্রিক্সের সারি হচ্ছে তিনটা। তাহলে লিখলাম এটা হচ্ছে 3। আর এই ম্যাট্রিক্সটার কলাম কয়টা দেখো তো, এই যে এইটা একটা কলাম, এইটা একটা কলাম, এইটা একটা কলাম, ঠিক আছে। তাহলে এইটা এই ম্যাট্রিক্সের কি হইছে, সারি হইছে তিনটা, কলাম হইছে তিনটা। এই যে কলামও লিখলাম তিনটা। আগে কি লিখতে হবে, সারি, এরপর এই চিহ্নটা দিবা, 3/3 ম্যাট্রিক্স। এটাকে আমরা কিভাবে পড়বো, 3/3 ম্যাট্রিক্স। তাহলে কিভাবে লেখা হয়, সারি বাই কলাম, আগে লিখতে হয় সারি, তারপরে লিখতে হয় কলাম। কি বেশি সহজ জিনিস পড়াচ্ছি, যে অনেকে আনসার দিয়ে ফেলতেছে সবকিছুর আগে আগে। দেখো, আর আরেকটা ছোট্ট জিনিস এখানে আছে, সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের সাথে যদি কিছু একটা গুণ করো তুমি, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, যদি কোনো কিছু গুণ করো সেটা কিন্তু ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয়। ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয়, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু এমন না। ম্যাট্রিক্স আর নির্ণয় কিন্তু এটা আলাদা। যদি কিছু দ্বারা গুণ করো ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এই যে এখানে স্লাইডে অ্যাড করা আছে, দেখবা প্রত্যেকটার সাথে দেখো গুণ হয়ে গেছে। কি দেখো, কি সবার সাথে গুণ করা আছে, একটা সবার সাথে গুণ হয়ে গেছে, ঠিক আছে। চলো, যখন নির্ণায়ক আসবে আবার এটা আসবে, এটা দেখাইতে হবে। আর গুণ আমরা কিভাবে করব দেখো তো, গুণ করার জন্য কি করতে হয়, দুইটা ম্যাট্রিক্স কখন তুমি গুণ করতে পারবা, এইখানে সেটা পুরাটা সাজানো আছে, আমি দেখাচ্ছি। দেখো তো এ ম্যাট্রিক্সটা কি, m/n একটা ম্যাট্রিক্স, হ্যাঁ ক্লাস রেকর্ডেড থাকবে। এ ম্যাট্রিক্স হচ্ছে m/n একটা ম্যাট্রিক্স, আর বি ম্যাট্রিক্সটা হচ্ছে n/p একটা ম্যাট্রিক্স। তো এমনই কেন হইলো, দেখো তোমার কি হইতে হবে, প্রথম যে ম্যাট্রিক্সটা সেটা এখানে কি বলা আছে, m/n, আর দ্বিতীয় ম্যাট্রিক্সটা বলা আছে n/p। দেখো সিমিলার কিছু খুঁজে পাওয়া যাচ্ছে, হ্যাঁ। প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম, তাই না? অবশ্যই এটা হইতে হবে। গুণ যদি তুমি করতে চাও দুইটা ম্যাট্রিক্সের, অবশ্যই এই যে দুইটা জিনিস সেম হইতে হবে। এই দুইটা যদি সেম না হয়, প্রথম ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, এই দুটো যদি সমান না হয় তুমি গুণই করতে পারবা না, ঠিক আছে। তাহলে এইটা গুণফল করার পরে তারপর নতুন একটা ম্যাট্রিক্স আসবে, তার ক্রমটা কেমন হবে খুব সুন্দর মতো মনে রাখবা, যে এইটুকু বাদ যাবে, বাদ যে থাকবে কি তোমার এম আর পি থাকবে না। তাহলে নতুন ম্যাট্রিক্সটার ক্রম হবে
এম বাই পি। বোঝা গেছে? এই যে দেখো এখানে সব বাংলায় লেখা আছে, সুন্দর করে লিখে দেওয়া আছে সবকিছু। ঠিক আছে, বলো। আশা করি কারো প্রবলেম নাই। প্রবলেম থাকলে তোমরা একটু কমেন্টের সাথে সাথেই জানাবা। চলো, এগুলা তোমরা জানো, তারপরে আমি দেখাচ্ছি। আর এইখানে কিছু শর্টকাট দেওয়া আছে যেটা তোমার কাজে লাগবে। কি কি দেওয়া আছে দেখো। কোন ম্যাট্রিক্স কে যদি আই এর সাথে গুণ করো, আই মানে কি? আই মানে হচ্ছে অভেদক, তাই না? আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো কোন ম্যাট্রিক্সের সাথে যদি আই গুণ করো তাহলে কি হবে? ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। অথবা আই এর সাথে যদি কোনো ম্যাট্রিক্স গুণ করো তাও ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। বুঝা গেছে? এইটা হচ্ছে কাইন্ড অফ কি দিয়ে মনে রাখবা তুমি? এইটা মনে রাখবা হচ্ছে এই আইটা হচ্ছে একের মতো। তোমাকে যদি আমি বলি 15-এর সাথে তুমি 1 গুণ করো তাহলে কত আসবে? 15 আসবে না? 20-এর সাথে যদি 1 গুণ করো তাও কি আসবে? 20 আসবে না? তো আমাদের সংখ্যায় যেমন এই 1 কোনো কিছু দ্বারা 1 এর সাথে গুণ করলে ওই সংখ্যাটাই পাওয়া যায়, ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওইটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে? আই যার সাথেই গুণ করো ওইটাই তুমি পাবা। ঠিক আছে? আচ্ছা, এখন এই জায়গায় ছোট্ট ছোট্ট কয়েকটা শর্টকাট দেওয়া আছে। শর্টকাটটা কেমন দেখো। এই যে একটা, যদি এটা কি ম্যাট্রিক্স কেউ বলতে পারবা? একটু আগে আমি শিখাইছি এটা কি ম্যাট্রিক্স। যদি এই যে মুখ্য কর্ণ বরাবর সেম হয়, একটু আগে কিন্তু আমি দেখাইছি যে এই মুখ্য কর্ণ বরাবর যদি সেম হয় এটাকে আমরা বলবো কি? স্কেলার ম্যাট্রিক্স। তো স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিছু শর্টকাট আছে। যেমন তোমাকে বললো এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এরপর তোমাকে বললো যে এ কিউব বের করো তুমি, তাহলে তুমি কি এমসিকিউ এর জন্য কি করবা? এ কিউব মানে কি? আগে এ স্কোয়ার বের করবা, তারপর আবার এর সাথে গুণ করবে, এমন করবা না? এমন করার দরকার নাই। স্কেলার ম্যাট্রিক্স হইলে এই যে এ 0 0 এ, এটা তোমার মেইন ম্যাট্রিক্স ছিল না? এ ইকুয়ালস টু জাস্ট এর পাওয়ার যদি এন হয় এই দুটার পাওয়ারও এনই হবে। তাহলে এখন তোমাকে আমি কিউব বের করতে বলছি, তাহলে এটার পাওয়ারও কিউব আসবে, এটার পাওয়ারও কিউব আসবে। বুঝতে পারছো? সেম ভাবে দেখো এইটা কিন্তু আবার, এটা কি স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো না। এইটা কি আছে? মুখ্য কর্ণ বরাবর আছে না? কিন্তু এইটার ক্ষেত্রেও এই সূত্রটা কাজে দেয়। কিভাবে কাজে দেয়? এটার ক্ষেত্রে দুই রকম হইতে পারে। যদি এন ধনাত্মক জোড় সংখ্যা হয় তখন একরকম হবে, এন যদি ধনাত্মক বিজোড় সংখ্যা হয় তখন আরেক রকম আসবে। তো জোড় সংখ্যা যদি হয়, জোড় সংখ্যা হইলে দেখো এইটা চেঞ্জ হয়ে জাস্ট এই পাশে চলে আসে আগের মতোই, যে এর পাওয়ার তুমি যা দিবা ভেতরে ভুক্তিগুলোর পাওয়ারও সেম হয়ে যাবে। ঠিক আছে? জোড় সংখ্যা হলে কি হবে? এইটা জাস্ট এইরকম করে চলে যাবে। আর যদি বিজোড় সংখ্যা হয় যা ছিল দেখো সেম আছে। বুঝা গেছে? হ্যাঁ, এই যে পারছো তোমরা, আগেই আনসার দিছো, সাবাস। চলো তাহলে সামনের দিকে যাই। এই কোশ্চেনটাতে তুমি তোমার ইচ্ছা মতো স্টার্ট দিয়ে নাও, ইচ্ছা মতো স্টার্ট দিয়ে নাও। অলরেডি অনেকগুলো এক্সাম দিছো তোমরা, অনেকেই হয়তো অনেকে এক্সাম দাওনি, যারা সেকেন্ড টাইম আসো এই কোশ্চেনটা পাওনি, এইরকম মানে রেয়ার যে কোনো বছরে এটা আসেনি, কোথাও না কোথাও এইরকম কোশ্চেন আসেই, তাই না? তো এইটা আমরা সলভ করবো। দেখো কি বলছে, এ ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্সটার কম, আমি অন্য কালার একটু নেই, এ ম্যাট্রিক্সটার কম হচ্ছে 5/4, বি ম্যাট্রিক্সের কম হচ্ছে 4/5, আর সি ম্যাট্রিক্সের কম হচ্ছে 4/3। এখন আমার বলছে এ প্লাস বি ট্রান্সপোজ সি বের করতে হবে, তাই না? এ প্লাস বি ট্রান্সপোজ তার সাথে সি গুণ, এই ম্যাট্রিক্সটার ক্রম বের করতে হবে। তো কিভাবে করবো আমরা দেখো। প্রথমে তুমি আগে এইটুকুনে কাজ করো, এই পার্টটা নিয়ে কাজ করো। এই পার্টটা নিয়ে তুমি কাজ করো, দেখো তো এ ম্যাট্রিক্সের ক্রম কত? 5/4, তাহলে এইটার 5/4। একটু আগে আমি একটা কথা বলে আসছিলাম, যদি ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করো, তুমি যদি যোগ বা বিয়োগ করো তাহলে কি হইতে হবে? অবশ্যই ম্যাট্রিক্স দুইটার ক্রম সেম হইতে হবে। তাহলে এইটা যদি 5/4 হয়, বি ট্রান্সপোজে কি হইতে হবে? 5/4 হইতে হবে, তাছাড়া আমি এটা যোগই করতে পারবো না। যোগ বা বিয়োগের ক্ষেত্রে ক্রম দুইটা সেম হইতে হবে। তো দেখি সেম আছে নাকি। বি ম্যাট্রিক্সের ক্রম কত দেখো তো, 4/5 না? তো যদি ট্রান্সপোজ করি, ক্লাসের একদম শুরুতে আমি বলছি যদি ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করলে কি হয়? সারিগুলা হয়ে যায় কলাম, কলামগুলা হয়ে যায় সারি, তাই না? এক্সচেঞ্জ হয়ে যায়। তাহলে যদি ট্রান্সপোজ করি, মনে রাখবা এই ক্রমটাও কি হবে? এক্সচেঞ্জ হয়ে যাবে। এক্সচেঞ্জ হলে কি হবে? 5/4।
বি যদি 4/5 হয় বি ট্রান্সপোজ কি হবে 5/4। দেখো তো এখন মিলে গেছে নাকি, তাহলে বি ট্রান্সপোজ এটাও হচ্ছে 5/4। তাহলে এই যে এখান থেকে যে ম্যাট্রিক্সটা আসলো সেইটার ক্রম কত, এই দুটা থেকে যোগ করলে কি ক্রমের চেঞ্জ হয় না, তাহলে এটা থেকে আসলো 5/4। ঠিক আছে, এইটুকুর ক্রম 5/4। এখন সি ম্যাট্রিক্সের সাথে আমি এইটার কি গুণ করতেছি না পুরাটা, মানে এইটার সাথে এটাকে কাজ করতে হবে। তো কাজ যদি করতে চাই, একটু আগে দেখাইছি যে গুণের ক্ষেত্রে কি করতে হয়, গুণের ক্ষেত্রে এটা যেহেতু 5/4 আছে তার মানে এইটার কলাম সংখ্যা 4। এখন সি ম্যাট্রিক্সের শুরুতেও কি থাকতে হবে, 4 থাকতে হবে। দেখো আছে নাকি, হ্যাঁ সি ম্যাট্রিক্সের শুরুতেও আছে 4, 4/3, তাই না? তাহলে এখন এই দুটা চলে যেয়ে থাকবে কি 5 থাকবে, এখান থেকে 3 থাকবে, তাহলে নতুন ম্যাট্রিক্সটার ক্রম হবে 5/3। এই যে দেখি কয়জন আনসার দিছো তোমরা, 1 2 3 4 5 6, আরে সেই সবাই আনসার দিছো। এইটা খুবই ইম্পর্টেন্ট, আরো এটা আমি আরো অ্যাড করছি, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের, তাইলে দেই একটা তোমরা করো, এটা আমাকে করে এখনই জানাও তো। এইটা জিএসটি 22-23 আসছিল, এই কোশ্চেনটা সেম একই টাইপের কোশ্চেন। দেখি এটা কয়জন পারো। হ্যাঁ এই যে অনেকেই আনসার দেওয়া শুরু করছো। দেখো যারা এটা কঠিন মনে হচ্ছে, দেখো এটা কিন্তু খুবই ওইটার থেকে একটু ক্রিটিক্যাল, খুবই ইম্পর্টেন্ট টপিক, বারবার বলতেছি তোমাদের। ঠিক আছে, তো দেখি কি আছে এখানে। এ ম্যাট্রিক্সটার ক্রম দেওয়া আছে, এই 4/5 হচ্ছে এ ম্যাট্রিক্সের ক্রম। এমন হচ্ছে কেন, এই 4/5 হচ্ছে এ ম্যাট্রিক্সের ক্রম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এ ম্যাট্রিক্স না, এমন হলে তো সমস্যা। আচ্ছা এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের ক্রম। ঠিক আছে, আর এই যে 5/2 এটা দেওয়া আছে, এইটা কিন্তু এই পুরাটার ক্রম দেওয়া আছে। আগে আমাদের এটা বের করতে বলছিল, এবার এইটাই দেওয়া আছে প্লাস বি সি, এইটার ক্রম দেওয়া আছে। বলছে সি ম্যাট্রিক্সের ক্রম কত হবে। দেখো একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা, তো আমার এখানে কি নিয়ে কাজ করতে হচ্ছে, দেখো এইটা নিয়ে কাজ করতে হচ্ছে না, হ্যাঁ এইটা নিয়ে কাজ করতে হচ্ছে। তো প্রথমে তুমি ঠান্ডা মাথায় আগে দেখো তোমার দেওয়া আছে কি, এ ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে 4/5, এ ট্রান্সপোজ তোমার বের করতে হবে। তাহলে একটু আগে শিখাইছি এ ট্রান্সপোজের কত হবে 5/4, তাহলে তুমি লিখে ফেলো এইটা হচ্ছে 5/4। এরপরে তোমাকে আমি কি শিখাইছি, শিখাইছি যে যদি দুইটা ভেক্টর যোগ করতে হয় অবশ্যই তাদের ক্রম সেম হইতে হবে। তাহলে এইটার ক্রম যদি 5/4 হয়, এইটার ক্রম কি হবে, এইটার ক্রম হবে 5/4, তাই না? এখন এই দুটো যদি যোগ করো, যোগ করার পরে তাদের কি হবে, ক্রমটা সেম তাদের মতোই হবে 5/4 হবে। ঠিক আছে, এই পর্যন্ত ওকে। এখন তুমি এইটার সাথে তুমি সি গুণ করতেছো, তাহলে তুমি হচ্ছে 5/4 এর সাথে তুমি গুণ করতেছো সি, তো সি কে আমি ধরে নিলাম হচ্ছে m/n ম্যাট্রিক্স। ঠিক আছে, তো তাহলে কি হয় বলো তো, দুটো যদি গুণ করতে চাও কি হইতে হবে, এইটা আর এইটা সেম হইতে হবে। তার মানে একটা মান আমি পেয়ে গেছি, যদি এখানে গুণ করতেই পারি তাহলে এই দুইটা কি হইতে হবে সেম। তাহলে একটা জিনিস আমি পেয়ে গেছি, m এর মান হচ্ছে 4, তাই না? এরপরে ম্যাট্রিক্সটার কম কত হবে, এখান থেকে 5 আসবে, এখান থেকে n আসবে, 5/n হওয়ার কথা। এই পুরা ম্যাট্রিক্সটার ক্রম হওয়ার কথা কত, 5/n। তোমার বলে দেওয়া আছে কত, পুরা ম্যাট্রিক্সটার ক্রম 5/2, তার মানে n এর মানটাও তুমি পেয়ে গেছো 2। তাহলে m পাইছো, n পাইছো, আর কিছু দরকার আছে? তাহলে 4/2 কোথায় আছে, এই যে এইটা। বলো ক্লিয়ার হয়েছে নাকি? হ্যাঁ অনেকেই আনসার দিয়ে ফেলছো তোমরা, আরে সাবাস। বলো বুঝতে পারছো? হ্যাঁ এই তো ইউটিউব ফেসবুক দুই জায়গাতেই বুঝতে পারছো, বোঝা যাচ্ছে। হ্যাঁ ক্লিয়ার হয়েছে, তাহলে আমি সামনের দিকে যাব। কারো কি প্রবলেম আছে, থাকলে এখনই বলো, না হলে আমি সামনের দিকে যাব। কারো প্রবলেম আছে বলো।
আচ্ছা নাই, তাহলে যাই সামনে যাই। আচ্ছা এই কোশ্চেনটা মানে আরো আগে থাকার কথা ছিল, যে এটা কি ধরনের ম্যাট্রিক্স সেটা পরে আসছে। তো এটা তোমরা একটু নিজে করবা, ঠিক আছে? এটা একদম ইজি একটা ম্যাট্রিক্স, আমি জাস্ট বলে দিচ্ছি। কি করতে হবে, আগে তোমার এ স্কোয়ার বের করতে হবে। এখান থেকে তোমার আগে এ স্কোয়ার বের করতে হবে, তাই না? তারপর 3a বের করতে হবে। সেখান থেকে 10i বাদ দিতে হবে। 10i মানে কি? 10 ইন্টু 1 0 0 1। আমি কেন 2/2 নিলাম? কারণ এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2/2, তাই না? এখানে কি যোগ বিয়োগ হচ্ছে না? যোগ বিয়োগের ক্ষেত্রে কি হইতে হয়? ম্যাট্রিক্সের ক্রমগুলা সমান হইতে হয়। জাস্ট এটা যোগ করবা তাহলেই হবে। এটাই করে দিতে হবে, বলো তো? এটা আরো আগে থাকার কথা ছিল, ভুলে আরো পরে দিয়ে দিছে আর কি। চলো সামনে যাই, এটা পারবা তোমরা ইনশাল্লাহ। এই ম্যাট্রিক্সটা করো, সরি ম্যাট্রিক্স বলছি, এই ম্যাথটা করো, খুবই ভালো একটা ম্যাথ। কি বলছে দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন। 3/2 আর 2/3 ক্রম বিশিষ্ট দুটি ম্যাট্রিক্স যথাক্রমে এ আর বি এর ভুক্তি 0 অথবা 1 হলে এটা সর্বোচ্চ মান কত? খুবই সুন্দর একটা ম্যাথ, দেখো তো এটা পারো নাকি? আচ্ছা অনেকে আনসার দেওয়া শুরু করছে। দেখো সর্বোচ্চ মান বের করতে বলছে না? তো আগে এই ম্যাট্রিক্সটা তুমি লেখো। এই ম্যাট্রিক্সটা কি বলছে? 3/2 একটা ম্যাট্রিক্স, তাহলে 3টা সারি 2টা কলাম, 3টা সারি 2টা কলাম। তুমি কি করতে পারবো, হয় সব জিরো, মানে 0 আর 1, তোমার ভুক্তিগুলো হইতে পারবে হয় 0 অথবা 1। তো এখানে আমি 1 দিয়ে কাজ করতেছি। কেন 1 দিয়ে করতেছি একটু পরে বলতেছি। 1 1 1 1 1 1, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। আর বি ম্যাট্রিক্সটা কি বলতো? বি ম্যাট্রিক্স হচ্ছে 2/3, তাহলে 2টা সারি 3টা কলাম। দেখো তো ঠিক আছে নাকি? এ আর বি ম্যাট্রিক্স কি ঠিক আছে? এই দুটো যদি ঠিক থাকে, তোমার বের করতে হবে কি আগে? এই যে বি ক্রস এ, তোমার আগে বের করতে হবে বি ক্রস এ। এটাই খুব সুন্দর মাথায় রাখবা, বি আর এ গুণ করতে হবে, ভুলেও এ গুণ বি করবা না, বুঝা গেছে? তাহলে তোমার বি আর এ গুণ করতে হবে। তাহলে বি আর এ যদি গুণ করো তাহলে কি আসবে? বি ম্যাট্রিক্সটা হচ্ছে 1 1 1, এটা হচ্ছে এইটা। এই ম্যাট্রিক্সটা তো দেওয়াই আছে, হ্যাঁ এইটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এখন গুণ করো, এইটা এটা গুণ করলে কি আসে বলো? এইটার এটা গুণ করলে কি আসবে দেখি, একটু ফাস্ট বলো দেখি, কয়জন পারো? একটু কমেন্ট দেখি তোমাদের কি অবস্থা তোমাদের। হ্যাঁ এই যে অনেকে দিয়ে ফেলছো, দেখো। তো এইটার সাথে তুমি কি করবা? এটার সাথে এটা গুণ করবা না? তো এটার সাথে এটা গুণ করলে দেখবা 3 আসবে। একটু গুণ করো করো কষ্ট করে, ঠিক আছে? আবার এইটার সাথে যদি এইটা গুণ করো, এখানেও আসবে দেখবা 3। নিচেরটা দিয়ে যদি গুণ করো, এখানেও আসবে দেখবা 3, এখানেও আসবে 3, ঠিক আছে? এখন তোমাকে যদি আমি বলি এই যে এটা ট্রেস বের করো, এটা তুমি ট্রেস বের করো, তাহলে কি বের করতে পারবা না? ট্রেস কি হবে? আচ্ছা এখানে লেখা ঠিক না। ট্রেস কি হবে? জাস্ট এই যে মুখ্য কর্ণ বরাবর যা আছে 3 3, তাহলে 3 + 3 = 6, বুঝা গেছে? তো আমি তো ম্যাথটা করে দিলাম, কিন্তু ম্যাথের মেইন কথা এখন আমি বলিনি। দেখো তোমাকে বলছিল যে ভুক্তিগুলা হইতে পারবে কি কি? 0 আর 1 হইতে পারবে। তো যদি 0 আর 1 হইতে পারে তাহলে তোমার কি কি নিতে পারবা তুমি? এই ভুক্তিগুলোর মধ্যে 0 1 ছাড়া কিছু নিতে পারবা? নিতে পারবে না। কিন্তু আমি সবগুলা কেন 1 নিলাম? দেখো তোমার চাইছে কি, এই যে ট্রেস যেটা আছে এটা সর্বোচ্চ মান চাইছে। কি চাইছে? সর্বোচ্চ মান চাইছে। তো সর্বোচ্চ মান কখন পাবা? যখন তুমি এখান থেকে সর্বোচ্চ মানটা নিবা, বুঝা গেছে? এখান থেকে যখন তুমি সর্বোচ্চ মানটা নিবা তখনই তুমি কি পাবা? সর্বোচ্চ মানে 0 আর 1 এর মধ্যে। যদি 0 নিতাম তাহলে কি হয়ে যাইতো? সবগুলা যদি 0 নিতাম কি হয়ে যাইতো? তাহলে তো সবগুলা 0ই হয়ে যাইতো গুণ করলে। তাহলে কি হইতো? ট্রেসটাও 0 হয়ে যাইতো।
বোঝা গেছে? এই জন্য আমি 1 নে পুরাটা কাজ করছি। হ্যাঁ, এই যে অনেকে আনসার দিচ্ছে, কেবল একটু লেট হয়েছে, অবশ্য লেট হওয়ার কথাই। এই প্রশ্নটা একটু বড় ছিল, ঠিক আছে? জিএসটি 21-22 আসছে, আমার সময় আসছিল, কোশ্চেনটা একটু বড়ই ছিল। বলো, বুঝতে পারছো? হ্যাঁ, চলো যাই। দেখো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে অনুরাশি, আরেকটা হচ্ছে সহগুণক। অনুরাশি বিষয়টা কি? এখানে একটু একটা কথা ভুল লেখা আছে, আমি একটু লিখে দিই। সহগ লেখা আছে, সহগুণক। হ্যাঁ, এটা তুমি যখন নির্ণায়ক নিবা, আমি একটা নির্ণায়ক নিয়ে দেখাই এখানে, এ বি সি ডি ই এফ জি এইচ আই, এইটা একটা হচ্ছে ম্যাট্রিক্স। আচ্ছা, নির্ণায়ক নেই, ম্যাট্রিক্স না, নির্ণায়ক নিতে হবে, ঠিক আছে? নির্ণায়ক নিয়ে আমরা কাজ করতেছি। হ্যাঁ, এটা একটা নির্ণায়ক। তো এখন তোমার যদি অনুরাশি বের করতে বলে, অনুরাশি মানে হচ্ছে তুমি এইটার যদি অনুরাশি বের করো, কোন একটা ভুক্তির অনুরাশি, যদি এ এর অনুরাশি বের করো, কি হবে? এর অনুরাশি এই বরাবর চলে যাবে, এই বরাবর চলে যাবে। কি করবা? সারি বরাবর কেটে দিবা, কলাম বরাবর কেটে দিবা। যদি কেটে দাও, বাকি থাকে কি দেখো তো? বাকি কি এইটুকু থাকে না? এই যে এইটুকু বাকি থাকে না, দেখো তো, এইটুকু। এইটুকু নিয়ে তাহলে আরেকটা কি নির্ণায়ক হবে? ই এফ এইচ আই, এইটাই হচ্ছে তার অনুরাশি। বোঝা গেছে? কোন একটা ভুক্তির অনুরাশি কেমনে বের করব? যেটাকে বলবে ওইটা বরাবর সারি আর কলাম কেটে দিব, যা বাকি থাকবে সেটা নিয়ে যে নির্ণায়ক হবে এইটাই তার অনুরাশি। এখন অনুরাশি শিখলাম, একটা শিখা আমাদের হয়ে গেল। সহগুণকটা কি? সহগুণক হচ্ছে চিহ্ন সহ এই অনুরাশি। চিহ্নটা কেমনে আসবে? এই যে দেখো, এই যে চিহ্নটা আসবে এইভাবে। কি করবা তুমি? -1 এর পাওয়ার, -1 এর পাওয়ার, তুমি যেটার জন্য বের করতেছো, এটা কি এ এর জন্য বের করতেছো না? তো এ এটা কত নাম্বার সারিতে আছে বলো তো? এটা আছে, এটা কি 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি? এ আছে 1 নাম্বার সারিতে, তাহলে সারি প্লাস কত নাম্বার কলাম? 1 2 3, তিনটা কলাম আছে। কোন কলামে আছে? এটা 1 নাম্বার কলামে আছে না? তাহলে 1 নাম্বার কলাম। তাহলে -1 এর পাওয়ার, -1 এর পাওয়ার কি আসছে? স্কয়ার করলে কত আসে? 1। যদি এমন হয়তো আমি বি এর জন্য বের করতেছি, তখন আসতো কি 1 + 2 3, তখন আসতো কি -1। বলো, বুঝতে পারছো? সহগুণক আর অনুরাশি, পরীক্ষায় যাতে ভুল না হয়, এটা প্রচুর ভুল হয়। সহগুণক আর অনুরাশি, এটা প্রচুর ভুল হয়। বলো, ক্লিয়ার হয়েছে নাকি? হ্যাঁ, এই তো সাবাস, ক্লিয়ার হয়ে গেছে। চলো তাহলে একটু দেখি কি কি আছে এখান থেকে। নির্ণায়কের 3,2 তম, আচ্ছা এটা মেবি একটু কোশ্চেন মিস্টেক আছে, দাঁড়াও আমি একটু কোশ্চেনটা দেখি। এখানে আমার যতদূর মনে হচ্ছে এখানে একটু ভুল করছে টাইপিং এ। কোথায় আসছিল এটা? আচ্ছা, রাজশাহী ইউনিভার্সিটি 24-25 আসছিল। হ্যাঁ, এই যে এটা, এই যে সহগুণক হবে, এইটুকু জাস্ট ভুল আছে, এটা সহগুণক হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা একটু সহগুণক হবে, এই যে, ঠিক আছে। এটা একটু ভুল হয়েছিল, ওই জন্য ঠিক করে দিলাম, সাদা দিয়ে লিখি একটু। দেখো তোমার কি বলছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এইটার 3,2 তম সহগুণক। তো এই ম্যাট্রিক্সটাকে আমি লিখি একটু, ঠিক আছে? এটা একটু বুঝতে হবে তোমাদের। 1 -1 3 2 1 x 1 2 3, ভুল করলাম, নির্ণায়ক। হ্যাঁ, এইটার 3,2 সহগুণক কোনটা হবে এইটা আমার বুঝতে হবে। তো একটু ঠান্ডা মাথায় দেখো, 3,2 মানে কি? 3 হচ্ছে সারি, 3 হচ্ছে সারি, 2 হচ্ছে কলাম। 3 সারি আর 2 কলাম। তো তোমার সারি কয়টা এখানে? 1 2 3, তার মানে 3 নাম্বার সারি, 2 নাম্বার কলাম, তাহলে 1 2 3, 2 নাম্বার কলাম। 3 নাম্বার সারির 2 নাম্বার কলামে কি আছে? 2 আছে। তাহলে এই 2 এর জন্য তোমার কি করতে হবে? এই 2 এর জন্য
যে সহগুণক আসে তার মান দেওয়া আছে। তো 2 এর সহগুণক কি হবে, এইটা এটা কেটে দেওয়া, কেটে গেলে কি থাকে দেখো তো, 1 3 2x। এটা কি পাইলাম, সহগুণক কি পাইছি, এখনো সহগুণক পাইনি, এটা কেবল পাইছি কি আমি, এটা কেবল পাইছি অনুরাশি, এর সাথে কি চিহ্ন অ্যাড করতে হবে না, তো চিহ্ন এখানে কি হবে তুমি এখানে একটু চেক করে দেখো যে চিহ্ন কত আসবে। -1 এর পাওয়ার কি তোমার দেওয়াই আছে 3 + 2, -1 এর পাওয়ার যদি 5 দেই কি আসবে এখান থেকে -1, তার মানে এখানে আসবে একটা মাইনাস। বুঝা গেছে, এইটার মান দেওয়া আছে, এইটা ইকুয়ালস টু দেওয়া আছে 10, এই যে দেখো এটার মান দেওয়া আছে 10। বুঝা গেছে, তাহলে এখন এটা নিয়ে যদি তুমি কাজ করো, এই মাইনাসটা যদি ডান পাশে যায় তাহলে এই পাশে কি হয়ে যাবে -10, এটা ডান পাশে নিয়ে গেছে, ঠিক আছে। এই পাশে একটু হিসাব করব, তাহলে এই পাশে কি আছে, এটা গুণ করো x - 6, তাহলে কি আসে x = -10 + 6 আসে -4। অনেকে आंसर দিয়ে ফেলছো দেখলাম, হ্যাঁ অনেকে आंसर দিয়ে ফেলছে, তাহলে আসে -4। বলো বুঝতে পারছো, কারো প্রবলেম আছে নাকি বলো। হ্যাঁ এই তো তোমরাও आंसर দিয়ে ফেলছো, সাবাস। চলো তাহলে সামনে যাই। হ্যাঁ, ব্যতিক্রমী অব্যতিক্রমী কোনটা কি হয় একটু দেখো। যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি নন জিরো হয়, মানে জিরো না হয়, এই যে এটার মান যদি জিরো না হয় তাহলে সেটাকে আমরা বলবো কি অব্যতিক্রমী। আর যদি মান যদি জিরো হয় তাহলে সেটাকে আমরা কি বলবো ব্যতিক্রমী। ঠিক আছে, কিসের জন্য, বর্গ ম্যাট্রিক্সের জন্য। ঠান্ডা মাথায় একটু মনে রাখবা, এটা বর্গ ম্যাট্রিক্সের জন্য। ঠিক আছে, যে কোনো ম্যাট্রিক্স না, কিন্তু বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তো যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান জিরো সেগুলোকে আমরা বলবো কি ব্যতিক্রমী, আর যেটা মান জিরো না সেটাকে আমরা বলবো কি অব্যতিক্রমী। তো ব্যতিক্রমী যদি হয়ে যায় নির্ণায়কের মান জিরো হলে তার আমরা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে পারি না। যদিও তোমাদের এইটা খুব বেশি দরকার নাই, এটা সৃজনশীলে তোমাদের লাগতো, ঠিক আছে, এখন দরকার নাই। তো কি হবে দেখো, এই জায়গায় যে ইনভার্স ম্যাট্রিক্স আমরা কেমনে বের করি, ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে উপরে থাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আর নিচে ওই ম্যাট্রিক্সটা নির্ণায়ক। তো ব্যতিক্রমী যদি হয়ে যায়, যদি জিরো হয়ে যায় তাহলে তুমি বের করতে পারবে না, নিচে কি হয়ে যাবে জিরো না। তো এই জন্য ব্যতিক্রমী ম্যাট্রিক্সের এই নির্ণায়ক আমরা ইনভার্স ম্যাট্রিক্স আমরা বের করতে পারবো না, ঠিক আছে, শুধুমাত্র অব্যতিক্রমের জন্য করতে পারবো। এখন এই যে এইটা কি, এখন একটু পরে দেখবো আমরা, ঠিক আছে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি এখানে একটু দেখো, এখানে দেখলে বুঝতে পারবা। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে এই যে যখন তুমি এ নিয়ে কাজ করবা, এ এর সহগুণক কি, এই যে এটা এই বরাবর এর বরাবর কেটে দিলে একটা কি সহগুণক পাবা না। তো সহগুণক গুলা নিয়ে লেখা আছে না এখানে, আচ্ছা এটা শুধু এটার জন্য লেখা আছে, আমি এই পাশে বলে দিই। সহগুণক গুলা নিয়ে যে ম্যাট্রিক্স তৈরি করা হয় সেটাকে বলা হয় কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি এখানে একটু লিখে দেই, অ্যাডজয়েন্ট অফ এ, এটা মানে মিন করে হচ্ছে সহগুণক গুলার ম্যাট্রিক্স। এটা হচ্ছে সহগুণকের ম্যাট্রিক্স। বুঝা গেছে, হ্যাঁ এটা হচ্ছে সহগুণকের ম্যাট্রিক্স। এখন 2/2 যদি হয়, 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স বের করা খুবই ইজি। কি করবা তুমি দেখো, কি করবা, তোমার যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে সেটা হচ্ছে এ বি সি ডি, এটা যদি দেওয়া থাকে তুমি তাহলে ইনভার্স ম্যাট্রিক্স কেমনে বের করবা, তাহলে ইনভার্স ম্যাট্রিক্স বের করার একদম ইজি। তার আগে কি দরকার, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স উপরে এই যে দেখাইছি এখানে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স উপরে নিচে তার নির্ণায়কের মান। তো আগে দেখো তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কেমনে বের করবা। 2/2 এর ক্ষেত্রে এ আর ডি দুইটার পজিশন জাস্ট চেঞ্জ করে দিবা। কি করে দিবা, এখানে দেওয়া আছে সবকিছু আছে না, হ্যাঁ এ আর ডি এটার আগে পজিশন চেঞ্জ করে দিবা। পজিশন চেঞ্জ করো, কি আসবে এখানে ডি আসবে আর এখানে সি আসবে, সি বলতেছি কিন্তু এ আসবে, এখানে আসবে এ, এই দুটার পজিশন চেঞ্জ করে দিবা। আর বাকি এই পার্টে থাকে না, এইগুলাকে জাস্ট মাইনাস করে দিবা, যা থাকবে তার মাইনাস।
এটা হয়ে গেছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কি হয়ে গেল? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়ে গেল। ঠিক আছে, 2/2 এর জন্য এটা অনেক ইজিলি করা যায়। আর নিচে তোমার কি করতে হবে? নিচে নির্ণায়ক। নির্ণায়ক কেমনে বের করি আমরা? এটা নির্ণায়ক যদি বের করি কেমনে বের করি দেখো তো, এরকম হবে না যে এই দিকে গুণ এডি মাইনাস এই বরাবর গুণ হচ্ছে বিসি। ঠিক আছে, এইটা একদমই ইজিলি তোমরা করতে পারবা 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে। চলো তাহলে একটু ম্যাথে যাই, অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা। আচ্ছা, আর বিপরীত ম্যাট্রিক্সের কিছু শর্ত আছে, যেমন দেখো একটা যদি ইনভার্স করে আবার যদি ইনভার্স করো তাহলে আগের জায়গাতেই ফিরে আসবে। তারপর তুমি যদি ট্রান্সপোজ করে ইনভার্স করো অথবা ইনভার্স করে ট্রান্সপোজ করো তাহলে একই জিনিসই মিন করে। ঠিক আছে, তাহলে এইটা সে বুঝলাম, এইটা বুঝলাম। তাও যদি কারো অসুবিধা থাকে বলবো আমাকে। আর এইটা থেকে দেখো, এটা ইজিলি বোঝা যাচ্ছে কিভাবে এই এ ম্যাট্রিক্স আর এ ইনভার্স দুটা গুণ করলে আসবে কি, এখান থেকে এই দুটা গুণ করলে আসবে হচ্ছে আই। তো বির সাথে আই গুণ করলে আবার কি পাবা? বি পাবা। সেম এই যে লাস্টেরটার ক্ষেত্রে এটা খুবই ভালো করে মনে রাখবা, এই লাস্ট যেটা আছে এটা ইম্পর্টেন্ট, যে এ বি তার উপর ইনভার্স দিলে কি হবে? বি ইনভার্স ইনটু এ ইনভার্স। ঠিক আছে, চলো কি বলছে দেখো, ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী হওয়ার শর্ত কি? অব্যতিক্রমী কখন হবে? যখন এটার মান 0 হবে না। তো আগে আমরা দেখি যে ব্যতিক্রমী কখন হবে। তো এটা মান বের করো, এটা যদি মান বের করো কি আসবে? এটা বরাবর গুণ করো, x-4 ইন্টু x-4। ঠিক আছে, -4 আর -4 গুণ করো, এটা ইকুয়ালস টু 0 হয় তাহলে কি হবে? সেটা ব্যতিক্রমী হবে, তাই না? চলো আগে এটা মান বের করি। তাহলে এখান থেকে কি আসতেছে? x-4 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 হোল স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 16, এটা ইকুয়ালস টু 0। এই যে এখানে দেখো আমি তুলে নিতে ভুল করছি, তাই তো বলি এটা আমি তুলে নিতে ভুল করছি কোশ্চেন, তাই তো বলি, মিলে না কেন? হ্যাঁ হ্যাঁ, +4 তাহলে কি আসবে? x² - 16। তাহলে কত আসতেছে? 16 কেটে গেলে x² = 0, অতএব x = 0। x = 0 হয় তাহলে এটা কি হবে? ব্যতিক্রমী হবে। কিন্তু আমরা চাইছি কি? অব্যতিক্রমী। তাহলে অব্যতিক্রমী হওয়ার জন্য হইতে হবে কি? x is not equals to 0। ঠিক আছে, তাহলে খ নাম্বারটা হবে আমার আনসার। ঠিক আছে, চলো সামনের দিকে যাই। এটা তোমরা করবা, এটা এই ডাবল থাকবে, আমি এটা শিখাই দিছি। 2/2 ম্যাট্রিক্সের একদম পুরাটা আমি শিখাই দিছি, এটা তোমাদের কাজ। ঠিক আছে, যারা পারবা এখন একটু ডিরেক্ট কমেন্টে বলো যারা পারবা, যারা সমস্যা তারা পরে ট্রাই করবা। হ্যাঁ চলো, আচ্ছা তো এইগুলো একটু হালকা করে দেখাই দেই তাহলেই হয়ে যাবে। দেখো, যদি তোমার পি দ্বারা কোনো একটা ম্যাট্রিক্সকে গুণ করো, তো কোনো একটা ম্যাট্রিক্সকে কিছু একটা দ্বারা গুণ করলে কি হয়? আমি একদম শুরুতে বলে আসছিলাম সবগুলা গুণ হয়ে যায়। তো ওটাকে যখন বাইরে নিয়ে আসবা, যদি এন করো, n/n বেশিরভাগ কি আসে? 3/3 না? তো ওইটা পাওয়ার দিতে হবে। সেকেন্ডের ক্ষেত্রে এটা হচ্ছে 1 নাম্বার। সেকেন্ডের ক্ষেত্রে কি হবে দেখো তো, তুমি ইনভার্স করতেছো, এইটা এটা, আচ্ছা এটা দুইটা, এটা এরকম হবে, এই ব্র্যাকেটটা না, দেখো এই দুইটার ইনভার্স করতেছো না, দেখো একদম দুইটার নিচে চলে আসবে, সেম আগের মতোই কি আসলো? পাওয়ার চলে আসলো, এই যে দেখো পাওয়ার চলে আসবে। ঠিক আছে, এরপরে আবার ইনভার্স করে তারপরে যদি তুমি মান বের করতে চাও, তাহলে দেখো খুব ভালো করে এই কয়েকটা দেখবা। আগে এটা দেখো, এটা যদি করতে চাও ইনভার্স করবা, করার পর তার সাথে এটা দিয়ে আবার পুরাটা যদি ইনভার্স করো তাহলে কি আসবে? পিএনটা নিচে আসবে। আর আচ্ছা এইটা মেবি একটু ভুল করছে, এগুলো তো মিস্টেক হলে সমস্যা প্রিন্টিং। না ঠিকই আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখানে তোমাদের এই যে কাজটা করছে, আমি একটু ভালো করে এটা লিখে দিই তোমাদের। এইটা হচ্ছে এইরকম হবে, সাদা কালার দিয়ে লিখে দিই যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এইটা যে এইরকম হইতো, ছোট্ট একটা ব্র্যাকেট হইতো, সেটাই বড় ব্র্যাকেট দিয়ে বোঝা যাচ্ছে না ভালো। এখন ঠিক আছে, ঠিক আছে। এই যে যদি দুইটার উপর ইনভার্স থাকে তাহলে পি নিচে চলে আসবে, কিন্তু এখানে দেখো তো পির উপর ইনভার্স আছে না, এই জন্য পি উপরে আছে। প্রত্যেকটার ক্ষেত্রে দেখো, যদি পির উপর ইনভার্স থাকে তাহলে পি নিচে আসবে, কিন্তু পির উপর যদি ইনভার্স না থাকে পি কিন্তু উপরে থাকবে সবগুলাতে। দেখো এটাতে পির উপর ইনভার্স নাই, দেখো উপরেই আছে।
এটাতে পির উপরে ইনভার্স আছে এই জন্য নিচে আসছে, এটাতে দেখো পির উপরে ইনভার্স নাই এই জন্য উপরে, এটাতে পির উপরে এই যে ইনভার্সটা আছে এই জন্য পিন টু দি পাওয়ার নিচে আসছে। বুঝা গেছে? চলো সামনের দিকে যাই। এটা কি লিখছে? আচ্ছা এইটা টাইপিং মিস্টেক করছে। হ্যাঁ এইটা একটা ভালো ম্যাথ। দেখো নির্ণায়কে চলে আসছি আমরা, একটু ফাস্ট আগাইতে হবে, বোঝা গেছে? কারণ দুইটা চ্যাপ্টার তো। এককের কাল্পনিক মূল ওমেগা, কালার চেঞ্জ করি। ওমেগার দেখো এই যে এইটা একটা সমীকরণ দেওয়া আছে, সরি ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এই ম্যাট্রিক্সটার মান হচ্ছে 0, এর সমাধান কোনটি? তো তোমার কি নির্ণায়ক কেমনে সমাধান করতে হইতো সেই একাডেমিকে পড়ে আসছিল, তো এখন তোমার এত কঠিন নির্ণায়ক করতে হবে না, এখনকার নির্ণায়কগুলো কি ইজি। ঠিক আছে? বেশিরভাগ নির্ণায়কের ক্ষেত্রে কি দেখবা, দেখো তোমাদের আমি একটা শর্টকাট না ট্রিক শেখাই দেই, তাহলে তোমার ইজি হবে। তুমি যখন দেখবা এই যে এইটা এই পাশে আর এই পাশে তিনটা কলামে দেখা যাচ্ছে সবগুলোর ক্ষেত্রে দেখো তো সেম জিনিসপত্রে ঘোরাফেরা করতেছে না? যদি এরকম দেখো যে সেম জিনিসপত্রে ঘোরাফেরা করতেছে, তাহলে নির্ণায়ক কাজ করা সবচেয়ে সহজ যেটা সেটা হচ্ছে এই তিনটা যোগ করে দিবা, কলাম 1 কলাম 2 কলাম 3। তো যোগ করে দিলে কি আসে দেখো তো, এক্স প্লাস 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। দেখো এইটা এইটা আর এইটা যোগ করে দিলাম। সেম ভাবে যদি এটাতে করো ওমেগা প্লাস এক্স প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1, যদি এটাতে করো ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স প্লাস ওমেগা। ঠিক আছে? বাকি দুইটা তুমি সেম রাখো, ওমেগা রাখো 1 প্লাস ওমেগা স্কোয়ার রাখো 1 রাখো ওমেগা স্কোয়ার 1 এক্স প্লাস ওমেগা। এটার মান হচ্ছে বলে দিছি ওরা 0। ঠিক আছে? এখন একটু তুমি লক্ষ্য করে দেখো তো, তুমি জটিল সংখ্যা থেকে কি জানো বলো তো? জটিল সংখ্যা থেকে তুমি জানো না যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা কোথায় শিখছো তুমি? এইটা শিখছো তুমি জটিল সংখ্যাতে, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখানে সবগুলো দেখো তো, এখানে আছে আবার এখানেও আছে আবার এইখানেও আছে, তাহলে সবগুলো যদি 0 হয় এটার মান 0। আবার এইটা আর এই দুইটা এগুলো মিলে যোগফল কি 0। আবার এই দুইটা সাথে এইটা, এটার মানে কি জোড় থাকে কি এক্স এক্স এক্স। ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 এক্স প্লাস ওমেগা। এখন দেখো, এখন সুন্দর মতো মনে রাখবা একটা নির্ণায়ক কখন 0 হবে। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবে কি নির্ণায়ক কখন 0 হবে, যখন এই যে একটা পুরো একটা সারি বা একটা কলাম 0 হয়ে যাবে, অথবা দুইটা সারি অথবা দুইটা কলাম সেম হয়ে যাবে। ঠিক আছে? তো এইখানে আমরা দেখতেছি দেখো তো এই যে পুরা এই যে ফার্স্ট কলামটা আছে এটা কি সবগুলাতে এক্স 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 আসে না? তো সবগুলাতে যেহেতু এক্স 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 আছে, যদি যদি এটা এক্স এর জায়গায় যদি, আচ্ছা এখানে এই যে এক্স এর জায়গায় যদি 0 হইতো তাহলে কি সবগুলা 0 হয়ে যাইতো না? আর সবগুলা 0 হয়ে তখন কি এটা মান 0 হয়ে যাবে। আবারও বলতেছি আমি যে একটা কলাম বা একটা সারি যদি 0 হয় তখন পুরা নির্ণায়কের মান 0 হয়ে যায়। তো এইখানে কোনোভাবে যদি আমার এই যে এই পার্টটা যদি প্রত্যেকটা 0 আসে তাহলেই কি নির্ণায়কের মান 0 আসবে না? তো এই পার্টটাতে কি আছে সবগুলাতে এক্স আছে না? তো সবগুলা যদি তুমি এক্স এর মান বের করতে চাও তুমি একটা কাজ করতে পারো, এক্সটা কমন নিতে পারো, এইখান থেকে এক্সটা কমন নিতে পারো। তাহলে এক্স যদি কমন নাও তাহলে এখানে থাকবে কত 1 1 1, আমি আর আরেক লাইন লিখলাম না। তো এইরকম যদি থাকে কোথাও যে এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু 0, তোমরা কিভাবে করো, হয় এক্স ইকুয়ালস টু 0 হয় এক্স ইকুয়ালস টু 0 অথবা অথবা ওয়াই ইকুয়ালস টু 0, এইভাবে করো না? তো সেম ভাবে আমি এখানে করতে পারবো, হয় এক্স ইকুয়ালস টু 0 অথবা এই পুরা বারটা ইকুয়ালস টু 0, তাহলে এক্স এর মান এখান থেকে চলে আসবে। তাহলে বলো এক্স এর মান কত আসবে? এক্স এর মান 0 চলে আসবে। এখানে অপশনগুলো অ্যাড করা নাই কারণ ম্যাথটা বড় তো এই জন্য অপশনগুলো অ্যাড করা নাই। বলো বুঝতে পারছো? এটা খুবই একটা ঝামেলার প্রশ্ন ছিল, অনেক স্টুডেন্ট আমি দেখছি এটা নিয়ে প্যারা খাইতে। হ্যাঁ বুঝতে পারছো? বলো।
এতগুলো মানুষজন তোমরা ক্লাস করতেছো, অথচ কমেন্ট করতেছে মাত্র কয়েকজন। তোমাদের কি করা উচিত বলো? কতগুলো মানুষজন তোমরা ক্লাস করতেছো? খালি খাতায় লুকাই লুকাই করবা, মানুষজনকে দেখাবো না যে তোমার আনসার কত আসছে। বুঝতে পারছো এটা? হ্যাঁ, যাই সামনের দিকে যাই, কারণ তোমরা তো না লিখলে আমি তো বুঝতে পারবো না যে তোমরা বুঝতেছো নাকি। এটাতে দেখো কি বলছে, সমাধান করতে বলছে। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এক্স দেওয়া আছে। বলছে এ এক্স ইকুয়ালস যদি বি হয় তাহলে এক্স আর ওয়াই এর মান বের করতে বলছে। তো তুমি আগে বসাও, এর ভ্যালু কত, 3 1 2 0, এই ম্যাট্রিক্সটা বসাও। এরপরে এক্স, এক্স হচ্ছে এক্স ওয়াই, এইটা ইকুয়ালস টু বি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স কত, 6 4। এইটা দুই ভাবে করা যায়, ঠিক আছে? এটা দুই ভাবে করা যায়, একটা বিপরীত ম্যাট্রিক্স বের করে করা যায়, আর একটা নরমালি গুণ করে বের করা যায়। তো আমি তোমাদের প্রেফার করব তোমরা নরমালি গুণ করে করবা, ঠিক আছে? নরমালি গুণ করে করবা, এটাই বেশি বেটার। কিভাবে করবো দেখো তো, তুমি এইটার এটা যদি গুণ করো, দুইটা ম্যাট্রিক্স গুণ করলে কি আসবে, এইটার সারি ইন্টু এটার কলাম, তাহলে গুণ করলে কি আসবে দেখো তো, 3x প্লাস ওয়াই, তাই না? আর এই যে নিচের সারির সাথে এটা গুণ করো, কি আসবে, 2x প্লাস 0, ওইটা লিখলাম না, এটা কি 0 আসবে না, 0 দ্বারা y কে গুণ করলে। এই ম্যাট্রিক্স আর এইটা আর এই ম্যাট্রিক্স দুটা কি সেম বলছে না, এই যে সমান চিহ্ন দেওয়া আছে। এখন তোমাদের একটু আগে এটা সলভ করে দিছি, যে যদি দুইটা ম্যাট্রিক্স সেম হয় তাদের ভুক্তিগুলা অবশ্যই সেম হবে। তাহলে কি হইতে হবে, এই যে 2x, এই 2x আর 4 সেম হইতে হবে। তাহলে আমি লিখতে পারবো 2x ইকুয়ালস টু 4, যেখান থেকে আমি পাবো x ইকুয়ালস টু 2, এটা একটা পাইলাম, ঠিক আছে? আবার এই 3x প্লাস y ইকুয়ালস টু 6 হইতে হবে, 3x প্লাস y এটা ইকুয়ালস টু 6 হইতে হবে। তো মান বসাও, এটা মান হচ্ছে 2, তাহলে y এর মান আসে দেখবা 0। বুঝা গেছে? x এর মান আসে 2 আর y এর মান আসে 0। এই যে অনেকে আনসার দিছো আগেই, সাবাস। তাহলে আসতেছে কত, 2,0। বুঝা গেছে? দেখো তোমাদের এই যে যারা এখানে আনসার দিচ্ছ না, অনেকেই আছে আনসার দিচ্ছে, ক্লাস অনেকেই করতেছে, বাট অনেকেই আছে তোমরা আনসার দিচ্ছ না, আবার অনেকেই আনসার দিচ্ছে। তো তোমার ওই একবার আনসার দেওয়া, তোমার হাতে করে একবার লিখলে ওটাই কিন্তু তোমার একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তাই না? তো বিষয়টা এমন না তুমি আনসার না দিলে হচ্ছে আমি হচ্ছে ক্লাস এই আটকায় রাখবো যে তোমার হচ্ছে আনসারের জন্য, বা তুমি আনসার না দিলে আমি মন খারাপ করবো, বা ভুল করলে আমি মন খারাপ করবো, বিষয়টা কিন্তু এমন কিছুই না। কিন্তু তোমার প্র্যাকটিসের জন্য আমি বলতেছি যে অন্তত একবার লিখলে তোমার নিজেরই প্র্যাকটিস হয়ে যাবে যে কি শিখলা তুমি। বুঝা গেছে? চলো সামনের দিকে যাই। আচ্ছা, লাস্ট ম্যাথ। হ্যাঁ, এইটা তোমাদের আমি এইচডব্লিউ দিব, কারণ আগেরটা আমি করাইছি সেম টাইপ। দেখো এখানেও কি এক্স আর বি। এখন প্রশ্ন হচ্ছে, এই জায়গায় ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে তোমার বলছে এটা ক্রেমারের সূত্র দিয়ে করতে। তো এমসিকিউতে যদি তোমাকে বলে দেয় এটা আসছিল কোথায়, জিএসটিতে 23-24-এ, খুব রিসেন্ট টাইমেই জিএসটিতে আসছিল। তো তোমার এখানে বলছে ক্রেমারের নিয়মে। তো এমসিকিউতে তুমি কি নিয়মে করতেছো, এটা কি স্যার দেখতেছে? তোমার তো দরকার কি আনসার বের করা না? তো তোমার দরকার নাই ক্রেমারের সূত্র দিয়ে করতে হবে এমন তো কিছু না। তোমাকে একটু আগে আমি যেটা শিখালাম তুমি এইভাবে করে দিবা, ঠিক আছে? তোমার ক্রেমারের নিয়মে করতে হবে, কে বলছে? তোমার তো অপশন স্যার তো আর দেখতেছে না তুমি কেমনে হচ্ছে ওই আনসার দাগাইছো, তাই না? চলো সামনের দিকে যাই। তো আমাদের ম্যাট্রিক্স শেষ, আমাদের এখন মেইন পার্টটা শুরু হবে, ঠিক আছে? ম্যাট্রিক্স অনেক ইজি ছিল, তোমাদের বেশিরভাগই একদম খুবই ফেভারিট চ্যাপ্টার ছিল ম্যাট্রিক্স। আর বৃত্ত হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই আছো যে বৃত্ত ভয় করো, শুধু বৃত্ত না, আরেকটা হচ্ছে সরল লেখা, মানে জ্যামিতির যে চ্যাপ্টার গুলো আছে এগুলা তোমরা অনেকেই ভয় করো। দেখি চলো কি কি আছে আজকে আমরা পড়ার ট্রাই করব, দেখা যাক কি কি পড়তে পারি। শুরু করি চলো। ফার্স্ট হচ্ছে বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ কেমনে লিখতে হয় এটা আগে আমাদের দেখতে হবে। দেখো এইটা হচ্ছে কণিকের সমীকরণ, তোমাদের এটা প্রথমে যেটা দেওয়া আছে এটা হচ্ছে একটা কণিকের সমীকরণ। কণিক মানে কি, কণিক কিন্তু অনেক টাইপের হইতে পারে।
কনিক তোমরা মানে ওই যে সেকেন্ড পার্টে শুধু পড়ছো পরাবৃত্ত, অধিবৃত্ত আর উপবৃত্ত, শুধু এই তিনটাই কনিক, বিষয়টা এমন না, বৃত্তও কিন্তু একটা কনিক। ঠিক আছে, কনিক অনেক টাইপের হইতে পারে, তার মধ্যে একটা টাইপ হচ্ছে বৃত্ত। তো আমাদের বৃত্ত ফার্স্ট পেপারে আলোচনা করা হয়েছে, আর পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত এই তিনটা সেকেন্ড পেপারে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো এই সমীকরণে কি করলে আসলে বৃত্তের সমীকরণ আসবে? এই কনিকের সমীকরণে বৃত্তের সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সেম হইতে হবে। এখানে আমি ওয়ান ধরছি, বাট এমন না যে ওয়ানই হইতে হবে, যেটাই হোক সেম হইতে হবে। এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ সেম হইতে হবে, এই কথাটা এখানে সুন্দর করে লেখা আছে। ঠিক আছে, এরপরে এখানে দেখো তো একটা কি এক্স ওয়াই পদ যুক্ত আছে না? এই এক্স ওয়াই পদটা থাকবে না বৃত্তের ক্ষেত্রে, এক্স ওয়াই পদটা থাকবে না। যদি এক্স ওয়াই পদ না থাকে এরপরে কি আসবে? 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। ঠিক আছে, বলো বোঝা গেছে? এইটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। তাহলে কি হইতে হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে হবে, আর কি হওয়া যাবে না? এক্স ওয়াই থাকা যাবে না, মানে এর সহগ হইতে হবে 0। ঠিক আছে, এই দুইটা ফুলফিল করলেই সেটা বৃত্ত হবে। চলো, এখানে একদম বেসিক কিছু কথাবার্তা লেখা আছে। হ্যাঁ, কি কি করতে হবে তোমার দেখো। তোমার থাকতে পারে কি এইরকম করে দেওয়া থাকতে পারে যে একটা বৃত্তের সমীকরণটা এইভাবে দেওয়া আছে, একটু মনোযোগ দিয়ে দেখো কি দেওয়া আছে। 2x² প্লাস 2y² প্লাস 6x প্লাস 4y মাইনাস 12 ইকুয়ালস টু 0। এখন তুমি যে কাজটা করবা, x² আর y² এর সহগ করে নিবা 1। কেন করে নিবা? তোমাকে আমি আদর্শ সমীকরণ কি দেখাইছি, এই যে এটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। ঠিক আছে, বৃত্তের এই সমীকরণের সাথে তুমি মিলাই ম্যাথ করবা, এইটার সাথে মিলাই ম্যাথ করবা। তো এইটাতে যখন তুমি মিলাইতে যাবা, x² আর y² সহগ কি 1 করা আছে না? তাহলে তুমি যেটাতে ম্যাথ করবা সেখানেও কি করে নিতে হবে? 1 করে নিতে হবে। কিভাবে করবা? এখানে কি 2 দেওয়া আছে, এখানেও 2 আছে, দেখো তারপরের লাইনে আমি করে নিছি। কিভাবে করে নিছি? সবগুলাকে 2 দ্বারা ভাগ করছি, সবগুলাকে 2 দ্বারা ভাগ করলে এই যে আমার কাঙ্ক্ষিত সমীকরণটা চলে আসলো। এখান থেকে আমি এখন সব কাজ করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমি এখন সব কাজ করতে পারবো। বোঝা গেছে? আমি কি কি পারবো দেখো, একটু আগে যেটা দেখাইছি, এই যে আমার আদর্শ সমীকরণ এটা দেখাইছি। তো এই সমীকরণে এই যে জি আর এফ আছে, বাকি তো এক্স ওয়াই তো চলক, তাই না? এই জি আর এফ এই জিনিস দুইটা কি? এই জিনিস দুইটা হচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্রের স্থানাঙ্কটা কেমন? মাইনাস জি কমা মাইনাস এফ। ঠিক আছে, তো কেমনে বের করব? এই যে এখানে যা থাকবে 2g এক্স এর সহগ যা থাকবে, এই যে এখানে লেখা আছে, তাকে তুমি -2 দ্বারা গুণ করে ভাগ করে দিবা। তাহলে তুমি কি পাবা? বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাবা। কি করতে হবে? এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করবা, ওয়াই সহগকেও -2 দ্বারা ভাগ করবা, তাহলে তুমি কি পাবা? বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাবা। এটা খুবই ভালো করে মনে রাখবা, এটা পরীক্ষাতে আসে কিন্তু। হ্যাঁ, এরপরে ব্যাসার্ধ তুমি কেমনে বের করবা? এই যে এটা হচ্ছে ব্যাসার্ধের বের করার জন্য সূত্র। কেমনে কি আসছে? এটা কি এখন প্রমাণ দেখতে যাচ্ছ? না, তোমরা এগুলা দেখে আসছো একাডেমিকে, এখন তোমাদের কি প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। তো এই যে জি আর এফ আমরা আগে বের করে নিছিলাম, আর বৃত্তের সমীকরণের এই যে কনস্ট্যান্ট ধ্রুবকটা হচ্ছে সি। তাহলে কিভাবে করতে হবে? √g² প্লাস f² মাইনাস সি। এভাবে তুমি কি বের করতে পারবা? ব্যাসার্ধটা বের করে নিতে পারবা। তো এখানে সবকিছু ডিটেলসে আমার লেখা আছে, তোমরা একটু কষ্ট করে পড়বা। ঠিক আছে, পুরোটা একটু পড়বা। হ্যাঁ, আর বৃত্তের ক্ষেত্রফল কেমনে বের করে সবাই আমরা জানি, πr²। চলো তাহলে যাই, সামনে যাই। এই বৃত্তটার ব্যাসার্ধ আমাকে বের করে দেখাও, এই বৃত্তটার ব্যাসার্ধ বের করে দেখাও। আদর্শ সমীকরণ আমি লিখে দিচ্ছি। এইটা হচ্ছে আদর্শ সমীকরণ। এটা কেন বললাম? জিএসটি তে আগের বছরেই আসছিল কোশ্চেনটা, ঠিক আগের বছরে এই কোশ্চেনটা আসছে। এই বৃত্তের জাস্ট ব্যাসার্ধ চাইছে। বলো এটা বের করে বলো ফার্স্ট। আচ্ছা, আমি ততক্ষণে আগাই দেই। আচ্ছা দেখো কি করতে হবে? কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস এক্স এর সহগ বাই 2
কমা মাইনাস ওয়াই এর সহগ বাই 2 এক্স এর সহগ কত বলতো? এখানে এক্স আছে, এখানে তো এক্স নাই, তাহলে এক্স এর সহগ 0, তাহলে 0,2। কেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করতেছি, আর ওয়াই এর ক্ষেত্রে 10, তাহলে -10/2। কেন্দ্রের স্থানাঙ্ক কত? 0,-5। ঠিক আছে, তোমাদের কেন্দ্রের স্থানাঙ্ক বের করেও শিখে দিলাম। এখন বৃত্তের ব্যাসার্ধ যদি বের করতে চাও, এখানে বলো জি এর মান কত? তাহলে জি এর মান হচ্ছে, এখানে লিখি, জি এর মান হচ্ছে 0, এফ এর মান হচ্ছে, ভালো করে এখানে লক্ষ্য করে দেখবা, কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু -f, তাহলে -f এর মান হচ্ছে -5, তাহলে এফ এর মান হচ্ছে 5। ঠিক আছে, কেন্দ্রের স্থানাঙ্ক -f, তো -f এর মান -5, এফ এর মান 5। তাহলে তুমি জি এর মান পাইছো, এফ এর মান পাইছো, সি দেওয়া আছে, এখানে সিও নাই, তাহলে সিও হচ্ছে 0, সিও লিখে দেই এখানে যে সিও হচ্ছে 0। তাহলে এইটুকু তুমি পেয়ে গেছো। ব্যাসার্ধ যদি তুমি এখন বের করতে চাও, r = √g² + f² - c। তো মান বসাও, দেখো এগুলা 0, এটা বসাইলে হয়ে যাবে কত? 5। ঠিক আছে, হ্যাঁ এই যে আনসার দিছে অনেকেই, বি। বোঝা গেছে? হ্যাঁ অনেকে আনসার দিয়ে ফেলছো, বি হবে। তো দেখি ইউটিউবে কি অবস্থা। হ্যাঁ এখানেও আছে, চলো। আচ্ছা, এই বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বের করি? দেখো বৃত্তের ক্ষেত্রফল আমরা কেমনে বের করি? বৃত্তের ক্ষেত্রফল কেমনে বের করি? πr², এটাতে বের করি, তাই না? πr² দিয়ে। তো তোমার এখানে তাহলে কি লাগবে? আরটা লাগবে না? তোমার কাজ হচ্ছে এই সমীকরণ থেকে আর বের করা। কি বের করা? আর বের করা। তো চলো আর বের করি। তো এখানে আর বের করার জন্য আমার কি কি লাগে? জি লাগে, এফ লাগে। আচ্ছা লিখে দিই আমি, এইটা লাগবে তোমার আর বের করার জন্য। তো জি আর এফ এর মান কত, এটা একটু ভালো করে দেখো। কেন্দ্রের স্থানাঙ্ক কত এটার? এক্স এর সহগ কত? -g/2, 0,2, তাই না? ওয়াই তো নাই, এই জন্য এটা কত? 0। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত আসলো? -g/2, 0। ঠিক আছে, এই জি আর এই জি কিন্তু সেম না, এটা হচ্ছে আমাদের ফর্মুলার জি, আর এইটা হচ্ছে ইকুয়েশনে দেওয়া আছে সেই জি। ঠিক আছে, আচ্ছা এই জি হচ্ছে প্রাইম দিই, তাইলেই হবে। এখন তুমি কেন্দ্রের স্থানাঙ্ক পাইছো, এখানে সি আছে, সি তো নাই। তাহলে এখন দেখো এই জি প্রাইমের মান কত? g/2 না? মাইনাস কেন হলো না? কারণ কেন্দ্রের স্থানাঙ্ক আমি বলছিলাম, কেন্দ্রের স্থানাঙ্কই হচ্ছে -g, -f। ঠিক আছে, -g, -f। এইখান থেকে আমি পাবো কি? -g = -g/2। এই যে জি প্রাইম g/2। এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 0, সি এর মান হচ্ছে 0, এখান থেকে আমরা পাইলাম। তাহলে এখন এখানে যদি বসাও, এখানে বসাইলে দেখবা g/2 এ আসবে। কেন এটাই আসলো? কারণ এইটা 0, এইটা 0, স্কয়ার রুট কেটে দিয়ে জি প্রাইম হয়, আর ইকুয়ালস টু হয়ে যায় কি? জি প্রাইম। তাহলে জি/2, তাহলে এখন ক্ষেত্রফল তুমি বের করো, পাই g/2 স্কয়ার, তাহলে কি আসে? πg²/4। হ্যাঁ এই যে 1/4 πg²। হ্যাঁ সবগুলো আনসার দেখি বি হচ্ছে, সবাই শুধু বি বি কমেন্ট করতেছে ওই জন্য। চলো আচ্ছা, অক্ষদ্বয় খণ্ডন আর হচ্ছে স্পর্শ করার বিষয়টা কেমন দেখো। তোমার ফার্স্ট এটা কি দেওয়া আছে? এক্স অক্ষকে যদি সেট করে, হ্যাঁ এইটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তটা কি করছে দেখো তো, এই বৃত্তটা এক্স অক্ষকে সেট করছে না? এই জায়গায় সেট করছে, আবার এই জায়গায় সেট করছে। তো এখন যদি সেট করে, তাহলে কি এখানে এই যে সেটকৃত অংশটা কতটুকু? এইটুকু হচ্ছে সেটকৃত অংশ, এইটুকু হচ্ছে কি? সেটকৃত অংশ। তোমার এইটা যদি বের করতে বলে, তাহলে এই যে দেখো, এক্স অক্ষে ছেদাংশের পরিমাণ হচ্ছে 2√g² - c। আর যদি এইটা যদি ওয়াই অক্ষকে সেট করতো, তাহলে কেমন হইতো? এই যে এরকম হইতো, এইটা আর এইটা, এইটুকু হচ্ছে ওয়াই অক্ষের ছেদ অংশ, তাই না? ওয়াই অক্ষের ছেদাংশের সূত্র হচ্ছে 2√f² - c। এখন কিন্তু এগুলো মুখস্থ রাখতে হবে তোমাদের, খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। এখান থেকে আর কিছু লাগবে? আচ্ছা, তো এইচ কে, অনেকে এইচ কে দিয়ে পড়ো,
এইচ কে পড়লেও সমস্যা নাই। যদি কখনো এইভাবে আসে, যদি তুমি সূত্রটাকে এইভাবে নিয়ে আসতে পারো, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, যদি এইভাবে নিয়ে আসতে পারো তখন কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু এইচ কমা কে। ঠিক আছে, তো এক্স অক্ষের ছেদাংশ ওই একই সূত্রই, দুটা ফর্মুলা সেম, আলাদা কিছুই না। আর ম্যাথ থেকে গেলে তখন ভালো বুঝতে পারবো। চলো কি বলছে দেখো, এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কি হবে। তো খুবই সুন্দর একটা কোশ্চেন। যদি স্পর্শ করে তখন ঘটনা কি হয়, তো ছেদাংশের মান কত হবে ঠান্ডা মাথায় দেখবা। আমি একটু চিত্র আঁকায় দেখাই, এটা একটু ঠান্ডা মাথায় দেখো। যদি ছেদ না করে যদি স্পর্শ করে কি হবে, হ্যাঁ এইটা হচ্ছে ছেদাংশ, এইটুকু ছেদ করছে তাই না। এখন তাহলে ছেদকৃত অংশ কত বলতো, আগে এইটুকু ছিল, বৃত্তটা যেহেতু স্পর্শ করছে এখন কি তুমি ছেদাংশ পাবা, ছেদাংশের মান কত, তার ছেদাংশ কত, জিরো না। ঠান্ডা মাথায় দেখো, যদি বৃত্তটা স্পর্শ করে তখন এই ছেদাংশের মানটা কত হয়ে যাবে, জিরো, কারণ এখন তো মাত্র একটা পয়েন্টেই আছে, তো কোনো দৈর্ঘ্য পাবা তুমি, জাস্ট এইটাতে কি মনে হচ্ছে ছেদাংশের মান জিরো না, তুমি এইটা ধরে ম্যাথ করতে পারবা। তাহলে এক্স অক্ষে যে এইটা আছে ছেদাংশের এই সূত্রটা আছে, এটা আগে আমি লিখে নিই, 2√g²-c। তাহলে এখন দেখো তো যেহেতু স্পর্শ করছে, স্পর্শ করলে এইটার মান হয়ে যাবে কত, জিরো। বোঝা গেছে, স্পর্শ করলে এটা হয়ে যাবে কি, জিরো হয়ে যাবে। তো এখান থেকে তুমি ক্যালকুলেট করো, সির মান বের করতে বলছে, 2 এই পাশে গেলে জিরো, 2 পাশে স্কোয়ার করে দিলে জিরো, এটা জিরো, তাহলে g² ইকুয়ালস টু হবে সি। তাহলে g² বের করতে পারলে আমার কাজ শেষ। তো এখান থেকে দেখো জি কত আসে, জি কার সহগ ছিল এক্স এর, এখানে কি ছিল মূল সমীকরণে ছিল এখানে 2gx, তাহলে 2gx এর জায়গায় কত আছে, 2gx এর জায়গায় আছে -4x, তাই না। x x চলে গেল, j এর মান আসে -2, তাহলে বসাও -2² ইকুয়ালস টু c, তাহলে এখান থেকে আসে হচ্ছে 4, c এর মান হচ্ছে 4। বুঝা গেছে, হ্যাঁ সব দেখি আসলে আনসারও আমাদের সবগুলো হয়ে গেছে বি। চলো আচ্ছা দেখো, এই যে এটা আমি একটু আগে তোমাদের যেটা দেখালাম না, এই যে এটাও এখানে খুব সুন্দর মতো দেওয়া আছে, এখানে আরেকটু কিছু বরাবো। দেখো এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয়ে যায় দেখো, তো এইটা খুব ঠান্ডা মাথায় দেখবা, এই চিত্রটা রেড পেন নেই তাহলে এটা ভালো দেখাইতে পারবো। এইটার ক্ষেত্রে দেখো এই বৃত্তটা এক্স অক্ষকে কি স্পর্শ করছে, এই বিন্দুতে স্পর্শ করছে। এখন যদি স্পর্শ করে দেখো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কেমনে আসছে, মূল বিন্দু থেকে এইটুকু কত এইচ, আর এই যে এইটুকু হচ্ছে কে, তাই না, যেহেতু কেন্দ্রের স্থানাঙ্ক কি বলছে এইচ কমা কে, এইটুকু এইচ আর এইটুকু হচ্ছে কে। তো এখন যেহেতু এইটাকে কেন্দ্র ধরে তুমি বৃত্ত যদি আঁকাও তাহলে এটা এক্স অক্ষকে স্পর্শ করে, তো এইটুকু যদি কে হয়, আবার এইটুকুকে আমি বলতে পারবো না এটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আর ইকুয়ালস টু আমি কি বলতে পারবো, মডুলাস অফ কে। বোঝা যায় দেখো তো, যে যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধটা কে এর সমান হবে, যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধটা এইচ এর সমান হবে। ঠিক অ্যাড করা আছে দেখো, ঠিক আছে সেম কনসেপ্ট, যে এইটা এখানে একটু দেখাই আবার, এইটুকু কত, এইটুকু হচ্ছে এইচ, আর এই যে এইটুকু হচ্ছে কে। তাহলে দেখো তো এই যে এটাই কি ব্যাসার্ধের সমান না, তাহলে আর ইকুয়ালস টু নিচে লিখে দিই, আর ইকুয়ালস টু এইচ এর সমান হতে হবে, ব্যাসার্ধ তো নেগেটিভ হয় না, আর ইকুয়ালস টু এটার ক্ষেত্রে কে এর সমান, এটার ক্ষেত্রে হবে এইচ এর সমান। বোঝা গেছে, এটা এখানে দেখানো আছে। চলো আর কি হয়, এই যে একটু আগে যেটা তোমাদের দেখালাম আমি, সি ইকুয়ালস টু জি স্কোয়ার আসে, দেখো তো যদি স্পর্শ করে, এখানে আসছিল সি ইকুয়ালস টু জি স্কোয়ার, নিয়ে এসেছিলাম প্রমাণ করে তোমাদের একবারে দেখাইছি, এই যে এখানে এইটা লিখে দেওয়া আছে, ঠিক আছে, সি ইকুয়ালস টু জি স্কোয়ার চলে আসে। চলো দেখা যাক, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়ালস টু আসে এফ স্কোয়ার, আর দুইটা অক্ষকে যদি স্পর্শ করে তাহলে সি ইকুয়ালস টু এফ স্কোয়ার হবে, জি স্কোয়ার হবে, ঠিক আছে। আর তখন ব্যাসার্ধ হবে এইচ এর সমান কে এর সমান, যদি দুইটা অক্ষকে স্পর্শ করে। ঠিক আছে, তিনটা কেস আমরা দেখলাম। ফার্স্ট কেসে দেখছি এক্স অক্ষকে স্পর্শ করে তখন
আর ইকুয়ালস হয়ে যায় কে, সি ইকুয়ালস হয়ে যায় জি স্কোয়ার। যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে আর ইকুয়ালস হয়ে যায় এইচ, সি ইকুয়ালস হয়ে যায় এফ স্কোয়ার। এইটা ক্ষেত্রে দেখলাম কি যে দুইটাকে যদি স্পর্শ করে তাহলে আর এর মান, এইচ এর মান, কে এর মান সমান হবে। ঠিক আছে, আর সি, এফ স্কোয়ার, জি স্কোয়ার এই তিনটাও সমান হয়ে যাবে। চলো ম্যাথ করতে হবে। একটি বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং এত বিন্দু দিয়ে যায়, তাহলে বৃত্তটির সমীকরণ কোনটি? খুবই সুন্দর একটা ম্যাথ। দেখো, ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, তাহলে একটা বৃত্ত আমি আঁকি, এটা হচ্ছে সেই বৃত্তটা। তো এই জায়গায় হচ্ছে ধরে নাও ওয়াই অক্ষকে স্পর্শ করছে, ওয়াই অক্ষকে কোথায় স্পর্শ করে? এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু 0,0, তাহলে ওয়াই অক্ষকে 0,0 বিন্দুতে স্পর্শ করে। আর এইটা 3,4 বিন্দুতে যায়, ধরে নাও এই পয়েন্টটা 3,-4 এত বিন্দু দিয়ে এই বৃত্তটা যায়। বলছে তাহলে বৃত্তটি সমীকরণ কোনটি? দেখি এটা কেউ আগে আনসার করতে পারো নাকি? আমি একটু বসি, অনেকক্ষণ দাঁড়াই আছি, বসে একটু দেখি কি অবস্থা তোমাদের। এটা কয়জন করতে পারো? আচ্ছা দেখো, সবাই লাগতে হয়তো অনেকের। দেখো কি কি পয়েন্ট বলছে, দেখো একটু ছোট ছোট করে পয়েন্ট গুলো দেখো। ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে, কি দেখছিলাম আমরা? ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কি হয়? সি ইকুয়ালস টু হয়ে যায় এফ স্কোয়ার, এইটা একটা আমরা জানি। ঠিক আছে, এরপরে খুব সুন্দর একটা ইনফরমেশন আমাদের দেওয়া আছে যে মূল বিন্দুতে স্পর্শ করে। মূল বিন্দুতে যদি স্পর্শ করে, যদি মূল বিন্দুতে স্পর্শ করে তাহলে সি এর ভ্যালু কত? সি এর মান কত? সি এর মান 0। সি এর মান যদি 0 হয়, এফ স্কোয়ারের মানও 0। তাহলে আমাদের মূল যে সমীকরণ ছিল, দেখো আমি একটু লিখে দিই, এখানে লিখে ছোট্ট করে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। তো এখানে এই যে এফ 0, সি 0, তাই না? তাহলে থাকতেছে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx ইকুয়ালস টু 0। জাস্ট এই সমীকরণটা থাকতেছে, তাই না? তো এই বৃত্তটা কি আবার 3,-4 বিন্দুগামী না? তো এই বিন্দুটা যদি এখানে বসাই তাইলে আমরা কি পাবো? জি এর মান পাবো। কেমনে পাবো চলো দেখি। এক্স এর মান বসাও 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 2g ইন্টু 3, এটা ইকুয়ালস টু 0। তো জি এর মান এখান থেকে পাবো 9 প্লাস 6 10 প্লাস 6g ইকুয়ালস টু 0। কত আসে? জি এর মান হচ্ছে -25/6 এরকম আসে। হ্যাঁ, তো এখন জাস্ট জি এর মান এখানে বসাই দাও, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx ইকুয়ালস টু 0। হ্যাঁ, একবার বসাই দিই, তাহলে 2/25/6x ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা কাটাকাটি করলে 3 থাকে, 3 দ্বারা সবগুলোকে গুণ করে দিলে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 25x ইকুয়ালস টু 0। ঠিক আছে, এইটা হচ্ছে আমার আলটিমেট আনসার। কোথায়? আচ্ছা, এটা মাইনাস মাইনাস ছিল তাই না? তাই তো বলি আনসার মিলে না কেন, এটা মাইনাস, এইটা হচ্ছে মাইনাস 25। এই যে এটা হচ্ছে খ নাম্বারটা আনসার। ঠিক আছে, হ্যাঁ বেশিরভাগই আজকে আনসার খ খ খ শুধু। এক্স অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এত এত বিন্দু দিয়ে অতিক্রম করে, বৃত্তের সমীকরণ কোনটি? আগে তোমরা শোনো, বৃত্তের যখন প্রবলেম সলভ করবা এমসিকিউ এ হোক আর যেখানেই হোক, বৃত্তের প্রবলেম সলভ করতে গেলে তুমি চিত্রটা আঁকাই নেবা। সবচেয়ে ভালো উপায় হচ্ছে চিত্র আঁকানো। যদি তুমি চিত্র আঁকাই নাও, তোমার প্রবলেম অলরেডি অর্ধেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, কেমনে দেখো, এইটা চিত্র আঁকাও। এই যে বৃত্তটা আছে, এটার কেন্দ্র এক্স অক্ষের উপর, তাহলে এই কেন্দ্রটা হবে এক্স অক্ষের উপর অবস্থিত, আর ওয়াই অক্ষ ধরে নাও এখানে আছে। তো এক্স অক্ষের উপর যদি হয় তাহলে কেন্দ্রের স্থানাঙ্ককে আমি বলতে পারবো না -g,0। কিভাবে লিখলাম? কেন্দ্রের স্থানাঙ্ক নরমালি কি হয়? -g,-f, -g,-f। তো এইটা কি? কেন্দ্রটা এক্স অক্ষের উপর না? তো এক্স অক্ষের উপর কি হয়? কোটি 0 হয়ে যায়, মানে ওয়াই এর কোনো মান থাকে না।
কি হয়ে যায়, কোটি জিরো হয়ে যায়। তো জিরো যদি তুমি বসাও তাহলে কি আসবে, মাইনাস জি কমা জিরো। ঠিক আছে, এখন তুমি তাহলে সমীকরণ নিয়ে আসো। তাহলে সমীকরণ আমরা জানি কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তো সেখানে তো এইটা অলরেডি জিরো হয়ে গেছে, তাই না? f এর মান জিরো হয়ে গেছে, তাহলে জাস্ট থাকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস c ইকুয়ালস টু 0, এই সমীকরণ থাকে। এখন দেখো বলছে কি, এই বৃত্তটা 3,45 বিন্দু দিয়েও যায়, 6,4 বিন্দু দিয়েও যায়। তাহলে তুমি কি করবা, আগে এই বিন্দুটা বসাবা, আগে 3,5 এই বিন্দুটা বসাবো, তাহলে একটা সমীকরণ পাবা। আবার 6,4 এইটা বসাবা, তাহলে এই দুইটা বসাইলে দুইটা কি সমীকরণ পাবা না? ওই দুইটা সমীকরণ থেকে তুমি জি আর সি এর মান বের করতে পারবা। বলো, বুঝতে পারছো এটা? কোনো প্রবলেম আছে এটাতে? হ্যাঁ, এই তো ক্লিয়ার হয়ে গেছে, সাবাস। তাহলে এইটুকু, বাকি কাজ তোমাদের একটু পেজ ডাবল থাকবে। তোমরা কি করবা, দুটো সমীকরণ নিয়ে আসবা, নিয়ে এসে দুটো সমীকরণ জাস্ট সলভ করবা, তাহলে জি আর সি এই দুটা মান পাবা। জি আর সি পাইলেই তো বসাইলে কি সমীকরণ পাবা না বৃত্তের। চলো, আচ্ছা, টাইপ 5 এ আমাদের আছে কি, বৃত্তের ব্যাসের একটি প্রান্ত বিন্দু দেওয়া থাকলে অপর প্রান্ত বিন্দু কিভাবে নির্ণয় করবা। দেখো, এইটা একটা বৃত্ত, তাই না? এই বৃত্তের ব্যাস কাকে বলে? ব্যাস হচ্ছে যেটা কেন্দ্রগামী, যা এই যে রেখাটা আছে, এই যে দেখো এইটা, এইটা কি কেন্দ্র দিয়ে গেছে না? এখন কেন্দ্র দিয়ে যদি যায়, আমি কি বলতে পারবো, এটা যদি ব্যাস হয়, ব্যাসটা কি ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসটা কি ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এখানে কি হবে, এই যে দুই বিন্দুটা আছে x1 y1 আর x2 y2, এই দুই বিন্দুটা আছে, আমি কি বলতে পারবো যে কেন্দ্র যে বিন্দুটা আছে, আমাদের কেন্দ্র বিন্দুটা আছে, এইটা হচ্ছে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু। বলতে পারবো না? কেন্দ্রবিন্দুটা হচ্ছে এই দুইটার মধ্যবিন্দু। যদি মধ্যবিন্দু হয় তাহলে আমি কি বলতে পারবো, দেখো তো, মধ্যবিন্দু সূত্র সরলরেখা কি শিখছিলা, যে এই যে মাইনাস জি ইকুয়ালস টু, তাহলে তোমার কি হবে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। দেখো এইটাই এখানে লেখা আছে, দেখো তো, এটা তোমরা কোথায় শিখে আসছো বলো? মধ্যবিন্দু ফর্মুলা সরলরেখাতে শিখে আসছো। এই যে এটা হচ্ছে জে এর ফর্মুলা, এইটা হচ্ছে এফ এর ফর্মুলা। বোঝা গেছে? এখান থেকে তুমি ইজিলি বের করতে পারবা। কি কি বের করতে পারবা, যদি তোমার ব্যাসের প্রান্ত বিন্দু থাকে তাহলে তুমি কেন্দ্র বের করতে পারবা। যদি কেন্দ্র আর একটা এক পাশে বিন্দু দেওয়া থাকে তাহলে অপর পাশের বিন্দুও তুমি এটা সলভ করে বের করতে পারবা। ঠিক আছে, চলো দেখা যাক। হ্যাঁ, এই যে জিএসটি 21-22 আসছিল এই কোশ্চেনটা, এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসের এক প্রান্ত হচ্ছে 3,1, ব্যাসের এক প্রান্ত কত 3,1, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে অপর প্রান্তের স্থানাঙ্ক কত। চলো এটা আমরা একদমই নরমালি সলভ করি, কেমন আসে। এই একটা বৃত্ত, এইটা হচ্ছে তার ব্যাস, এটা হচ্ছে তার কেন্দ্র, এই এক পাশের স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 3,1, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 4,3, আর এই পাশটা আমি ধরলাম হচ্ছে কিছু একটা ধরে নাও, x,y ধরো। ঠিক আছে, এই ব্যাসের অপর প্রান্ত বিন্দুটা তোমার বের করতে বলছে। কেমনে বের করব, কি বলছিলাম, ব্যাসের দুই প্রান্তের দুইটার বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্রবিন্দু। তাহলে সূত্র মতে আমরা কি বলতে পারবো, এই যে 3 আর x যদি নাও, 3 প্লাস এক্স বাই 2 এটাই কোস্ট হওয়ার কথা 4, আর 1 প্লাস ওয়াই ডিভাইডেড 2 এটাই কোস্ট হওয়ার কথা 3। এখান থেকে এক্স ওয়াই পাবো না, চলো বের করি। 3 প্লাস এক্স ইকুয়ালস টু 8, অতএব এক্স ইকুয়ালস টু আসবে কত 5, এক্স এর মান আসলো কত 5। এখানে কি আসবে দেখো তো, 1 প্লাস ওয়াই ইকুয়ালস টু আসতেছে কত 6, তাহলে ওয়াই কত আসতেছে, ওয়াই আসতেছে 5। বিন্দুটা কত হবে, আছে 5,5, হ্যাঁ এই যে 5,5। বলো, বুঝতে পারছো? হ্যাঁ, চলো সামনের দিকে যাই।
আচ্ছা, তো এটা খুবই বেসিক একটা আইডিয়া, বৃত্ত আর সরলরেখার খুবই বেসিক আইডিয়া। দেখো, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আরটা কি বৃত্তের ব্যাসার্ধ, আর এই ডিটা হচ্ছে কেন্দ্র থেকে এই সরলরেখাটার দূরত্ব। ডিটা কি কেন্দ্র থেকে এই সরলরেখার দূরত্ব। তো তুমি এখন দেখো, এটা যদি বৃত্ত হয় আর এটা একটা সরলরেখা, ধরে নাও এটা একটা বৃত্ত আর এটা একটা সরলরেখা, তো এটা যদি দূরে থাকে, যদি স্পর্শ না করে দূরে থাকে, তাহলে কি দূরত্বটা বৃত্তের ব্যাসার্ধের চেয়ে বেশি হবে। কি হবে বলতো? এই যে দূরত্বটা বৃত্তের ব্যাসার্ধের চেয়ে বেশি হবে। আর যদি এটা স্পর্শ করে তাহলে কি হইতে হবে? এই দূরত্বটা কার সমান হইতে হবে? ব্যাসার্ধের সমান হইতে হবে। এই কথাটাই লেখা আছে। যদি এই দূরত্বটা বড় হয় তাহলে এটা স্পর্শ না করে এটা দূরে থাকবে, আর যদি সমান হয়, ব্যাসার্ধের সমান হয়, তাহলে এটা বৃত্তকে স্পর্শ করবে। ঠিক আছে, চলো ম্যাথ দেখি কি আছে। আচ্ছা, আর একটা দেওয়া আছে, সেটা হচ্ছে যদি এই দূরত্বটা ব্যাসার্ধের চেয়ে আরো ছোট হয়ে যায়, কি হবে বলতো? এই ব্যাসার্ধের চেয়ে আরো ছোট হয়ে গেলে কি ভেতরের দিকে চলে আসবে না? হ্যাঁ, এই যে দূরত্বটা আগে দূরে ছিল, তারপরে স্পর্শ করছে, আরো যদি ছোট হয়ে যায়, এটা কি হয়ে যাবে? ছেদক হয়ে যাবে। তখন এই স্পর্শটা থেকে এটা হয়ে যাবে কি? তখন হয়ে যাবে এটা ছেদক, বৃত্তকে ছেদ করে। ঠিক আছে, যখন ডিটা ছোট ব্যাসার্ধের চেয়ে। আচ্ছা, এটা দেখো, কে এর মান কত হলে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে? তাহলে একটা কথাই মাথা রাখবা, সেটা হচ্ছে বৃত্তকে স্পর্শ করলে ওই জায়গায় লেখা আছে, আমি আবারও লিখে দিচ্ছি। স্পর্শ করলে ব্যাসার্ধ, বৃত্তের যে ব্যাসার্ধটা আছে, ব্যাসার্ধ ইকুয়ালস টু কেন্দ্র থেকে ওই সরলরেখাটার দূরত্ব। এই কেন্দ্র থেকে ওই সরলরেখার দূরত্ব আর ব্যাসার্ধ কি হবে? সেম হবে। তো তুমি আগে ব্যাসার্ধটা বের করে নাও তো, ব্যাসার্ধ কত আসে এইটা থেকে তোমরা আমাকে এটা বের করবা। তোমরা এটা এখান থেকে বের করবা, বের করে দেখবা ব্যাসার্ধ আসবে কত? 5। তোমরা এটা বের করবা। ঠিক আছে, এই ব্যাসার্ধ তোমাদের কাজ, এটা বের করবা। ব্যাসার্ধ কত আসতেছে এটার? 5। ভিডিও পজ করে দেখবা, যারা পরে দেখবা, আর এখন যারা দেখতেছো তোমরা এটা পরে দেখে নিবা। ঠিক আছে, পরে এটা করে নিবা যে এটা ব্যাসার্ধ কত আসে। ঠিক আছে, আচ্ছা, ব্যাসার্ধ যদি 5 আসে তাহলে আমি কি বলছি? এই ব্যাসার্ধ ইকুয়ালস টু কি হবে? কেন্দ্র থেকে এই সরলরেখার দূরত্ব। তো এখন এটার কেন্দ্রের স্থানাঙ্ক কত? কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -5,0। আমি এত তাড়াতাড়ি কেমনে করতেছি এইগুলা? দেখো, এইখানে কি এফ আছে, সি আছে? না, শুধু জি নিয়ে কাজ। তো শুধু যদি জি থাকে তাহলে তোমাদের শিখাইছিলাম না, তাহলে কি হবে? তুমি জির মানটা বের করে নিবা, এই 10-এর অর্ধেক 5 হয়ে যাবে। আর এটাকে তো এই পাশে আনতে হবে, -10 আছে, তাহলে জি এর মান -5। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক +5, +5,0। ঠিক আছে, 5,0 থেকে এই বিন্দুর দূরত্ব। তো এই বিন্দুটার এটা আগে লিখে নেই, এই সরলরেখা -k=0, তাই না? তো একটা বিন্দু থেকে সরলরেখার দূরত্ব কেমনে বের করতে হয় সেটা আমরা কোথায় শিখছিলাম? সরলরেখা চ্যাপ্টারে। তাহলে বসাও, 3 × 5 + 4 × 0 - k মডুলাস নিচে √3² + 4²। ঠিক আছে, দূরত্ব বের করতেছি। দেখো 5 এখান থেকে কত আসে বলো তো? 9 + 6 10, 25। তার রুট করলে আবার একটা কি আসবে? 5 আসবে। এই পাশে দেখো 15 - k তার মডুলাস। তাহলে 15 - k মডুলাস ইকুয়ালস টু 25। অনেকে যে প্রবলেমটা করো সেটা হচ্ছে এই মডুলাসটা দাও না, না দিলে কি হবে? একটা মান আসবে, কিন্তু আসলে কি একটা মান? এখান থেকে আসবে দুইটা মান। এই মডুলাস না দিলে তোমার কিন্তু ভুল হয়ে যাবে, কারণ অপশনগুলো দেখো। আর এই কোশ্চেনটা আসছিল আমার সময় ডিউতে আসছিল, আর এই কোশ্চেনটা আমার ভুল হয়েছিল। কিভাবে ভুল হয়েছিল? আমি ম্যাথে ভুল করছিলাম, একটা এমসিকিউ, যেটা আল্লাহর মধ্যে ফুল মার্কস পাইছিলাম, এমসিকিউ 14টা হয়েছিল, একটা ভুল হয়েছে। বায়োলজির আমি একটা দাগাইতে যে হুট করে ম্যাথের এটা দাগাই ফেলছিলাম। পরে এই কোশ্চেন দেখে আফসোস করতেছিলাম যে এই কোশ্চেনটা আমার ভুল হয়ে গেছে, এখন তো করার কিছু নাই। তোমরা অনেকেই সম্ভবত এটা ফেস করছো যে পরীক্ষার হলে একটা দাগাইতে যে আরেকটা দাগানো হয়ে যায়। তো ডিউ পরীক্ষাতে আমার এরকম হয়েছিল, বায়োলজি দাগাইতে যে ভুল করে আমি ম্যাথে এটা দাগাই ফেলছিলাম আগেই। তো একটা আমার ভুল হয়েছিল, তো এই জন্য এই ম্যাথটা আমার খুব ভালো করে মনে আছে। দেখো, এইটা এখন তাহলে আমার কি করতে হবে? সলভ করতে হবে। তো মডুলাস মানে কি? একবার প্লাস নে করতে হবে, একবার মাইনাস নে করতে হবে। তো আগে প্লাস নে করো, পজিটিভ নিয়ে যদি করো তাহলে 15 - k
এটা ইকুয়ালস টু 25, এখান থেকে কে এর মান আসবে কত, -10 আসার কথা, কে এই পাশে গেলে হ্যাঁ -10, এটা আসবে -10। আর তুমি যদি মাইনাস নে করো -15 প্লাস কে ইকুয়ালস টু 25, তখন কে এর মান আসবে 40। বোঝা গেছে? -10 আর 40, -10 আর হচ্ছে 40, ঠিক আছে। চলো, আচ্ছা, x² + y² = 9 বৃত্তের স্পর্শক x অক্ষের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে, স্পর্শকের সমীকরণ কত? সেম টাইপের ম্যাথ, এটা আসছিল দেখো জিএসটি 23-24-এ, একই কনসেপ্টেরই কিন্তু ম্যাথ, কিন্তু এখানে একটু পেঁচাই দিছে। কি বলছে, এটা ঢাল দেওয়া আছে x অক্ষের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন 40 ডিগ্রি যদি করে তাহলে ঢাল m = কি, ওই সরলরেখাটার ঢাল tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1। এখন আমি যেটা লিখলাম এটা কি ঠিক আছে? এটা কি ঠিক আছে? না, এটা ঠিক নাই। কারণ তোমার কি বলছে x অক্ষের ধনাত্মক বা ঋণাত্মক দিকের সাথে, তাহলে তোমার কি করতে হবে, দুটাই নিতে হবে। সরলরেখায় পড়ছি আমরা এটা, তাহলে ঢালটা কত, শুধু 1 লিখলে হবে না, লিখতে হবে +-1, ঠিক আছে। এখন তাহলে সরলরেখাটার সমীকরণ কি, y = mx + c, সরলরেখার সমীকরণ, তাহলে y = +-x + c চলে আসছে সরলরেখাটা। বৃত্তের সমীকরণও দেওয়া আছে, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে 0,0, দেখে বোঝা যাচ্ছে এটা 0,0, আর কি বলো, ব্যাসার্ধ হচ্ছে 3, r = 3। কারণ কি, এইটা হচ্ছে x² + y² = r², এটার মতো না, r² করলে কত, 3 এর উপর স্কয়ার করলে এটা চলে আসে, তাহলে ব্যাসার্ধটা হচ্ছে 3। সব বের করে দিছি তোমাদের, কি করতে হবে, এই r = হবে এটা থেকে এটা দূরত্ব। তো দূরত্ব কেমনে বের করবা, এটা একটু সুন্দর করে লেখো, +-x - y + c = 0। তো বসাইলে আসলে 0 0 + c, নিচে হয়ে যাবে হচ্ছে 1 + 1, ঠিক আছে। হ্যাঁ, চলে আসছে। তো r এর মান বসাও, r এর মান কত, 3, তাহলে 3√2 এটা ইকুয়ালস টু আসবে c। তাহলে c এর মান এখানে বসাবা, বসাইলেই তুমি সমীকরণটা পেয়ে যাবে। বুঝা গেছে? কিন্তু তোমাদের দেখো অপশনের ক্ষেত্রে এই যে প্লাস মাইনাসটা নেইনি, তো তোমার যে কাজটা হবে এই অপশনটা দেখে তোমার এটা সলিউশন করতে হবে, ঠিক আছে। তুমি যখন নিজে করবা অবশ্যই যদি এরকম বলা না থাকে তুমি প্লাস মাইনাস দিয়ে করবা, কিন্তু যদি এখন অপশনে যদি না থাকে তাহলে তুমি সেভাবে করবা। এখন যে কারণটা এখানে হইছে, এই যে মডুলাসের জন্য আমি কি প্লাস মাইনাস দিছি, দেইনি, এইটাই আমার দিতে হবে যে c = শুধু এইটা না, প্লাস মাইনাস এইটা। একটু আগে বলছি আগের কোশ্চেনে এই মডুলাসটা না দেওয়ার জন্য কিন্তু ভুলটা হয়ে যায়। আমি প্রথমের জন্য শুধু প্লাসটা লিখছিলাম তোমাদের দেখার জন্য যে তোমাদের কি অবস্থা। বুঝা গেছে? চলো, আচ্ছা, জ্যায়ের দৈর্ঘ্য, হ্যাঁ দেখো জ্যাটা কি, আসলে জ্যা হচ্ছে এই যে একটা বৃত্ত আছে, আমি একটু আঁকাই, হাতে আঁকাই আরেকবার, এই যে বৃত্ত আছে, এই বৃত্তে এই যে এইটা হচ্ছে একটা জ্যা, তাই না। তো এই জ্যায়ের দৈর্ঘ্য অনেক সময় বের করতে বলে। তো তোমরা ছোটবেলায় একটা উপপাদ্য পড়ে আসছো একদম ছোটবেলায়, ঠিক আছে, সেটা হচ্ছে এই যে এইরকম ছিল, এইরকম ছিল, এইরকম ছিল, তাই না, মনে পড়ে। তো এই উপপাদ্য দিয়েই, এটা দিয়েই আমরা হচ্ছে প্রমাণ করি যে কিভাবে আমরা হচ্ছে এখানে বের করতে পারি। সেটা হচ্ছে এখানে কি কি বের করে দেওয়া আছে, আশা করি সবই দেওয়া আছে এখানে। দেখো, জ্যায়ের যদি দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, আমরা ব্যাসার্ধের ফর্মুলা তো জানি, এই যে এটা তো ব্যাসার্ধের ফর্মুলা, এটা কিন্তু প্রবলেম নেই, তাই না, ব্যাসার্ধ তো আমরা জানি। তো জ্যা যদি বের করতে বলে, জ্যায়ের দৈর্ঘ্যটা কি এবি না, এই এবিটা যদি বলে, এবির ফর্মুলা হচ্ছে এই যে এইটা, আমি লিখে দিই, এই পাশে লিখে দিই, এবির ফর্মুলা হচ্ছে এটা, একটু মনে রাখবা, ঠিক আছে, 2√r² - l²। এখন তোমাদের মনে হইতে পারে আরটা কি এলটা কি, তো আর বোঝা যাচ্ছে যে আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এল হচ্ছে, এল ইকুয়ালস টু আবার হচ্ছে যে সিডি, এল মানে হচ্ছে সিডি। সিডিটা কি, সিডি হচ্ছে এই কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। তো তুমি এটা বের করতে পারো কিভাবে, একটু আগে তোমাদের আমি শিখাইছিলাম, সরলরেখাতেও পড়ছো কি, একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব কিভাবে বের করতে হয়, বলছিলাম না এটা। তো বিন্দু থেকে যেহেতু তুমি সরলরেখার দূরত্ব বের করবা, তাহলে এই যে কেন্দ্রের স্থানাঙ্ক তুমি জানো,
আর আশা করি এই যে জ্যায়ের সমীকরণ তোমার দেওয়া থাকবে, তাহলে তুমি এটা বের করে নিবা, ওইটাই হচ্ছে এল। ওই এলটা এখানে বসাইলেই তুমি এই জ্যায়ের দৈর্ঘ্যটা পাবা। বুঝা গেছে? দুইটা স্টেপে করতে হবে যদি জ্যায়ের দৈর্ঘ্য চাই। চলো দেখা যাক কি ম্যাথ আছে এখানে। আচ্ছা হ্যাঁ, আর সেম ভাবে এই যে পোলার সমীকরণ দেও আসে, এটা জিএসটি তে একবার আসছিল, এই টপিক থেকে জিএসটি তে একবার আসছিল, এই জন্য আমি এই পোলারের অংশটাও অ্যাড করছি। তো পোলার অংশটা কিছুই না, ওই সেম আগের মতোই। দেখো পোলার অংশ বলতে এই যে এই থেটা, এই থেটা গুলো অনেক সময় চাই যে এই জায়গায় আসলে কতটুকু থেটা উৎপন্ন করে। এখানে হয়তো চিত্র ভালো করে দেখা যাচ্ছে না, আমি আঁকাই দিই। হ্যাঁ দেখো, এই যে যে যা তাদের যে কানেক্ট করে দিছে যে দুটা ব্যাসার্ধ, তারা কি একটা কোণ তৈরি করতেছে না? এই কোণটাকে আমরা ধরতেছি কত? থেটা। এই কোণটা যদি থেটা হয়, তাহলে এই যে মাঝখান বরাবর যদি একটা সিই রেখা যায়, তাহলে প্রত্যেকটাকে আমরা কি বলতে পারবো? এই পাশেও থিটা বাই টু, এই পাশেও থিটা বাই টু, যেটা এখানে দেখা আছে। স্লাইড পাইলেই ওটা বুঝে যাবো। ঠিক আছে? হয়তো এখানে এখন একটু ঘোরা ঘোরা লাগতেছে, স্লাইড পাইলেই ওটা তোমরা বুঝতে পারবো। এইটা দিয়ে প্রমাণ করে আসে এই যে তোমার মেইনলি এইটা তোমার দেখানোর জন্য এত কিছু দেখানো। ঠিক আছে? আচ্ছা এখানে একটু ভুল করছে, এখানে হবে হচ্ছে এল, আর বের করতেছি না। হ্যাঁ এইটা হবে হচ্ছে এল, এখানে ওয়ান দিছে। ঠিক আছে? এটা এল বাই টু, নিচে হচ্ছে সাইন থিটা বাই টু। বুঝা গেছে? এলটা কি একটু আগে বলে আসছি, এল হচ্ছে কেন্দ্র থেকে এই জায়ের দূরত্ব। আচ্ছা দেখো এটাতে কি বলছে, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। বৃত্তের একটি জ্যা কেন্দ্রে পাই বাই টু কোণ তৈরি করে। ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখবা, জ্যাটির দৈর্ঘ্য কত, এটা তোমার বের করতে বলছে। তো এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক কত বলতো? কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 3,2। ওই যে তোমাদের একটু আগে বলছিলাম এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 5, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে এইটুকু আমি জানি। পাই বাই টু করলে জ্যাটির দৈর্ঘ্য কত? তো জ্যায়ের দৈর্ঘ্যের ফর্মুলা কি ছিল মনে পড়ে তোমাদের? যে মনে না পড়ে একটু দেখাই নিয়ে আসি। এই যে জ্যায়ের দৈর্ঘ্যের ফর্মুলা, তাহলে এবি ইকুয়ালস টু আমি জানি কি, জ্যায়ের দৈর্ঘ্য এবি ইকুয়ালস টু আমি জানি হচ্ছে 2 √r স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তো আর আমি পাইছি, সমস্যা নাই। এখন এলটা তো আমার লাগবে তাই না? এল আমি কিভাবে পাবো? দেখো এলটা পাবো কিভাবে, একটু আগে তোমাকে আমি দেখাইছি। আর ইকুয়ালস টু এল বাই টু সাইন থিটা বাই টু, মনে পড়ে? এইখান থেকে তোমার এল নিয়ে আসে এখানে বসাইতে হবে। এই জন্যই এই ফর্মুলাটা দেখালাম। ঠিক আছে? এটা একটু কঠিন প্রবলেমই ছিল, মানে সবাই আসলে এই ফর্মুলাটা সবাই পড়েও না, জানেও না, বেশিরভাগই আছে হয়তো এটা পড়েই না। ঠিক আছে? আর অনেকেই আছে হয়তো পড়ছিল, মাথায় থাকে না এই ফর্মুলাটা, কিন্তু এখন কিছু তো করার নাই, এটা চলে আসছে। তো এই জন্য এই টপিকটা তোমাদের আমি দেখালাম। ঠিক আছে? তো এই জায়গায় একটু মান বসাও। এল ইকুয়ালস টু কি আসে দেখো, এল ইকুয়ালস টু আসে 2r সাইন থিটা বাই টু। মান বসালে কি আসে? 2, আর এর ভ্যালু হচ্ছে 5 সাইন থিটা বাই টু, মানে 90 ডিগ্রি আছে, তার অর্ধেক কি 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে এখান থেকে কাটাকাটি করলে আসে দেখো 5√2, এল এর মান হচ্ছে 5√2। ঠিক আছে? এটা আমি কি ঠিক লিখছি? 2r সাইন থিটা বাই টু, অত মনে হচ্ছে ঠিকই লিখছি। কোনো কি মান ভুল হচ্ছে? একটু ওয়েট, আমার কি কোথাও মান ভুল হচ্ছে নাকি আমি একটু দেখি। এটা কোন টাইপের মধ্যে, দাঁড়াও ম্যাথটা দেখি কোনো মান টান এখানে ভুল আছে নাকি। হ্যাঁ এটা হচ্ছে 2, আর কই থেকে আসলো এটা?
ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা তো আমি আরো সহজে করতে পারি। দেখো চিত্রটা আঁকাই, এই জন্যই বলছিলাম। দেখো আমি ভুল করছি তোমাদের বলতে বলতে, চিত্র আঁকালেই তো এই জিনিসটা অনেক ইজি না? কি পাগলের মতো এগুলা কাজ করতেছি বলো, বলো কি পাগলের মতো আমি কাজ করতেছি? এগুলা কোনো কিছু দরকার নেই। দেখো তোমাদের আমি সব সহজ করে দিই, এটার কোনো দরকারই নাই, এত কঠিনে যাওয়ারই তো দরকার নাই, আর সহজেই করতে পারি আমরা। ঠিক আছে, কিভাবে করবো দেখো। এইটা তুমি কি আর এর মান তুমি জেনে গেছো 5, তাই না? আবার এই অ্যাঙ্গেলটাও তুমি জানো, একটি যে কেন্দ্রে π/2 কোণ উৎপন্ন করে 90 ডিগ্রি, তার মানে পুরাটা যদি 90 ডিগ্রি হয়, একটা কত 45 ডিগ্রি না? একটা কত 45 ডিগ্রি। তো এখন তোমার চাইছে কি, তোমার এই চাইছে এই জ্যাটার দৈর্ঘ্য চাইছে, এই যে এইটুকু জ্যায়ের দৈর্ঘ্য চাইছে, তাই না? এই জ্যায়ের দৈর্ঘ্য চাইছে। তো কেমনে বের করবা তুমি? এটা যদি 5 হয়, এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, এইটুকুকে ধরলাম আমি এক্স, এই যে এইটুকুকে আমি কি লিখতে পারবো sin 45 ডিগ্রি ইকুয়ালস টু এক্স বাই আর, এটাকে লিখতে পারবো? তাহলে এখান থেকে কি তুমি এক্স পাবা না, 2 sin 45 ডিগ্রি, তাহলে এখান থেকে কত আসে, সরি 2r, 2 ইন্টু 5 ইন্টু 1/√2, এটা করলে আসে 5√2। দেখো এরকম আসে নাকি? 2 দিলাম কেন, কি করতে চাই আজকে এগুলো আমি, বলো, মাথা আমার গেছে একদম। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় 2 দিলাম কেন, আবার একই ভুল করতেছি বারবার, গতবার 2 দিয়ে ভুল করছিলাম। তাহলে আর sin 45 ডিগ্রি, আর হচ্ছে কত 5, আর এটা হচ্ছে 1/√2, এটা কত এক্স না? এখন আমার দরকার কি, এই এ বি পুরোটা দরকার। তো এ বিটা কি, এ বিটা জাস্ট 2 অফ এক্স, তাহলে বসাও 2 ইন্টু 5 ইন্টু 1/√2, তাহলে এটা কাটাকাটি করলে থাকে হচ্ছে √2, আসে কত 5√2। ঠিক আছে, এটা আসবে হচ্ছে 5√2। বোঝা গেছে? মানে এটা অত কঠিনে যাওয়ার দরকার নাই, তুমি সিম্পলি করবে। আরেকবার আমি বলে দিচ্ছি, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? তো সমকোণী ত্রিভুজ যদি হয়, এই যে এটা যদি 5 হয়, তুমি কি সাইন থেটা দিয়ে এইটুকু বের করতে পারবা না? আর পুরাটা যে দৈর্ঘ্য হচ্ছে এটার দিক, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, চলো। আচ্ছা, এইটাতে হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে, কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করে সেটাও দেওয়া আছে। এটা আসছিল জিএসটি 20-21-এ। এইটা করতে গেলে তোমার এই যে এই ফর্মুলাটা লাগবে, হ্যাঁ এইখানে লাগবে, আর ইকুয়ালস টু L/2 sin θ/2। এইখানে তোমার এই ফর্মুলা দিয়ে তুমি দেখো, এই ফর্মুলা তুমি যদি বসাও আর এর মানটা পেয়ে যাবা। ঠিক আছে, এখান থেকে এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করবা, আর এর মান পাইলে কি πr² বসালেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমি আর দেখালাম না। ঠিক আছে, আমাদের আরো স্লাইড বাকি আছে, তো এটা আমি আর দেখালাম না, রাত অনেক হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে, তো আমাদের শেষ করতে হবে। রমজান মাস, আবার সেহরিতে উঠতে হবে, আমার আবার এখান থেকে ক্লাস নিয়ে হলে যাইতে হবে, যাওয়ার পর ঘুমাইতে হবে, আবার সেহরিতে উঠে আবার খাওয়া দাওয়া করে নামাজ পড়ে তারপর ঘুমাইতে হবে। আচ্ছা যাই হোক, দেখো আচ্ছা বিন্দুর অবস্থান, এই বিষয়টা হচ্ছে তোমার ওই যে সরল রেখা আমি দেখাইছিলাম না, যে সরল রেখা কখন ভেতরে থাকে কখন বাইরে থাকে, এখানে কাইন্ড অফ সেম। তো কি হয় দেখো, যদি এই যে এটা একটা বৃত্ত, তো যদি এইটা একটা বিন্দু যদি বাহিরে থাকে তাহলে কি হবে, তার দূরত্বটা ব্যাসার্ধের থেকে বেশি। যদি বৃত্তের উপরেই থাকে তাহলে কি হবে, তার দূরত্বটা ব্যাসার্ধের সমান। আর যদি ভেতরে থাকে তাহলে কি ব্যাসার্ধের চেয়ে দূরত্বটা ছোট। ঠিক আছে, এইটাকে আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে, তো যেই বিন্দু নিয়ে কাজ করতে বলতেছে ওই বিন্দু যদি তুমি এই সমীকরণে বসাও, বসায় যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হলে এটা বৃত্তের বাহিরে, যদি 0 সমান হয় তাহলে বৃত্তের উপর, আর 0 থেকে ছোট হলে ভেতরে। ঠিক আছে, এগুলা জানা জিনিস। চলো, হ্যাঁ, বৃত্তের উপরিস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয়, এটা খুবই ইম্পর্টেন্ট আর অনেক সহজ, তোমাদের আমি শর্টকাটে শেখাচ্ছি। দেখো, তো এইটাও মনে করো, ধরো তোমার এইটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ তোমার দেওয়া আছে, এটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে।
বলছে বৃত্তের উপর x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শক, মানে এই বিন্দুতে তোমার স্পর্শক আঁকাইতে হবে, তাহলে তুমি কি করবা? তো এটা খুব সুন্দর একটা শর্টকাট আছে, আমি নিচে লিখে দিচ্ছি। দেখো কিভাবে করবা। যেখানে এই যে বৃত্তের সমীকরণে যেখানে এক্স স্কোয়ার আছে না, তাহলে এক্স স্কোয়ার এখানে কি দুইটা এক্স আছে, একটা এক্স লিখবা, একটা এই যে বিন্দুর স্থানাঙ্ক লিখবা, ঠিক আছে। সেম ভাবে ওয়াই স্কোয়ার আছে না, তাহলে ওয়াই লিখবা, এখান থেকে একটা স্থানাঙ্ক লিখবা, সেম। এরপরে আসো 2g, লেখো এখানে কি একটা এক্স আছে, তো এখানে এভারেজ করবো, আমরা গড় করব, কি করব, এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই 2। সেম ভাবে 2f y প্লাস y1 ডিভাইডেড বাই 2 প্লাস c, এটা ইকুয়ালস টু 0। বলো বুঝতে পারছো নাকি? তারপর এই 2 কেটে যায়, এই শর্টকাটটা চলে আসবে, এখানে যে শর্টকাটটা দেওয়া আছে না, এই যে এই লাইন পর দেখো 2 কেটে যায়, এই লাইনটা চলে আসবে। বলো বুঝতে পারছো নাকি? এখানে পুরাটা লেখা আছে, আমি অ্যাড করে দিছি যে এক্স স্কোয়ারের পরিবর্তে x1 বসাবা, ওয়াই স্কোয়ারের পরিবর্তে y1 বসাবা, এক্স এর পরিবর্তে কি বসাবা, ওয়াই এর পরিবর্তে কি বসাবা, ঠিক আছে, সব লেখা আছে, দেখলে ইনশাল্লাহ পারবা। এত বৃত্তের মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো, চলো মূল বিন্দুতে বের করি। এটা দেওয়া আছে, তাহলে কি করতে হবে, এক্স স্কোয়ারের জায়গায় x(x1), ওয়াই স্কোয়ারের জায়গায় y(y1), 4 x এর জায়গায় x প্লাস x1 বাই 2 প্লাস y এর জায়গায় y প্লাস y1 ডিভাইডেড 2, এটা ইকুয়ালস টু 0। এখন যেহেতু মূল বিন্দুতে বলছে, মূল বিন্দু মানে কি 0,0, তো 0,0 তে বসাও, এখানে 0 বসাইলে 0, এখানে 0 বসাইলে 0 প্লাস 4, আচ্ছা 4 না, একবারে কেটে লিখি, এটা দিয়ে এটা কাটাকাটি করলে 2 থাকে, তাহলে 0 বসাইলে থাকে হচ্ছে 2x প্লাস 0 বসাইলে থাকে হচ্ছে y বাই 2, এটা ইকুয়ালস টু 0। তাহলে থাকতেছে কত আমাদের, 2x প্লাস y বাই 2 ইকুয়ালস টু 0, এটাকে লসাগু করলে হয়ে যায় 4x প্লাস y, এটা ইকুয়ালস টু 0, ঠিক আছে, 4x প্লাস y ইকুয়ালস টু 0। এই যে ক নাম্বারটা আমাদের আছে, ক্লিয়ার? জাস্ট ফর্মুলা এখানে বসাইছে আর কিচ্ছু না। আচ্ছা, এটা একদম বই থেকে ডিরেক্ট এখানে লাগানো হয়েছে। দেখো দুইটা বৃত্ত যদি হয় তাহলে কি, এতক্ষণ আমরা প্রথমে কি শিখছিলাম, একটা সরল রেখা একটা বৃত্তের সাথে কিভাবে আছে, বাইরে আছে, ভেতরে আছে, নাকি স্পর্শ করছে। আবার আমরা দেখছিলাম কি, একটা বিন্দু ভেতরে আছে, বাইরে আছে, নাকি স্পর্শ করছে। এখন দেখবো দুইটাই বৃত্ত, তাহলে কি হবে, দুইটা বৃত্ত যদি এরকম দূরে থাকে তাহলে দেখো কি হবে, এরা তো স্পর্শ করেনি, দূরে আছে, তাহলে এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এই যে C1 C2, কেন্দ্রদ্বয়ের দূরত্বটা কি হবে, ব্যাসার্ধের যোগফলের চেয়ে বেশি হবে, কারণ কি দূরে আছে। যদি একসাথে থাকতো তখন কি হইতো, কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান হইতো, কি হইতো, কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান হইতো। আর যদি এরকম একটা ভেতরে ঢুকে যাইতো, ছেদ করতো, তাহলে কি হইতো, কেন্দ্রদ্বয়ের দূরত্ব এদের ব্যাসার্ধের দূরত্বের ছোট হয়ে যাইতো, ঠিক আছে। এটা একটু জাস্ট দেখবা, পুরাটা এখানে অ্যাড করা আছে, সব ডিটেইলস অ্যাড করা আছে। আচ্ছা, এত এবং এত বৃত্ত দুটি পরস্পরকে অন্তস্থভাবে যদি স্পর্শ করে তাহলে পি এর মান কত। তো যদি স্পর্শ করে, শুধু আগে এই পার্টটা পড়ো, যদি স্পর্শ করে কি হবে, স্পর্শ করলে হবে কি, যে তাদের ব্যাসার্ধের যোগফল হওয়া উচিত কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমান, তাই না? কিন্তু এখানে কিভাবে স্পর্শ করছে, অন্তস্থভাবে স্পর্শ করছে। তো অন্তস্থভাবে যদি স্পর্শ করে তাহলে একটু কাহিনী আছে। যদি অন্তস্থভাবে স্পর্শ করে, দেওয়া আছে, হ্যাঁ এই যে এখানে, যদি অন্তঃস্পর্শ করে তখন কিন্তু একটু আলাদা হয়ে যাবে। কারণ কি, দেখো বৃত্তটা কি অন্তঃস্পর্শ মানে ভেতরের দিকে স্পর্শ করছে, বৃত্তটা ভেতরে, যদি ভেতরে থাকে তাহলে পুরা ব্যাসার্ধ থেকে এইটুকু ব্যাসার্ধ বাদ হয়ে যাবে। এটা দূরত্ব কি, তাই না? আমি একটু আঁকায় এভাবে দেখালে ভালো হবে, একটু আঁকায় দেখাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। দেখো এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তটা হচ্ছে তাকে অন্তঃস্পর্শ করছে এখানে, তাহলে কি হবে দেখো তো, এটার কেন্দ্র আর এটার কেন্দ্র, এই কেন্দ্র ডিস্টেন্স C1 C2, এটা কেমনে আমি বের করবো, দেখো C1 C2, তাহলে কি হবে,
এইটার ব্যাসার্ধ কি পুরাটা না, R1 R1 করলাম। এটা কি এইটুকু কি R2 না, এইটুকু R2, তাহলে এই পুরাটা হচ্ছে R1, তার থেকে যদি R2 বাদ দাও তাহলে তুমি C1 C2 পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমার কাজ কি হবে, দুটাকে কেন্দ্রের স্থানাঙ্ক বের করবা, তার মধ্যে এইটার কেন্দ্র তো হচ্ছে 0,0, আর এইটা তোমরা বের করে দেখবা, যদি আমি লিখে দেই তোমাদের 0,4, এটা কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে দুটা থেকে দূরত্ব আসবে হচ্ছে 4, এটা বের করবা, তোমরা বের করে দেখবা। ব্যাসার্ধ হচ্ছে এইটার ব্যাসার্ধ হচ্ছে P, ঠিক আছে, তাহলে P মাইনাস এইটার ব্যাসার্ধ কত, এটার ব্যাসার্ধ করলে হচ্ছে 16 প্লাস 9 25, তাহলে আসবে হচ্ছে 5, তাহলে P এর মান আসতেছে, আচ্ছা তাহলে এটা হবে না, হচ্ছে এইরকম, হ্যাঁ এইটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট ধরলাম, ঠিক আছে, 5 মাইনাস P, তাহলে এখান থেকে আসবে হচ্ছে P ইকুয়ালস টু 1। তোমরা এইটা করে দেখবা, আমি শর্টকাটে করে দিলাম, বুঝা গেছে, এটা তোমরা করে দেখবা। রাত অনেক হয়ে গেছে তো, 12টা সম্ভবত 12টা পার হয়ে গেছে, হ্যাঁ 12টা বাজতেছে। আচ্ছা, সাধারণ জ্যায়ের সমীকরণ, এটা খুবই সহজ। সাধারণ জ্যা মানে হচ্ছে দুইটা বৃত্ত যদি এইরকম, দেখো দুইটা বৃত্ত যদি এরকম করে ছেদ করে, তাহলে দেখো এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুই পয়েন্ট নিয়ে যদি আমি জ্যা করি, এটা কি এই জ্যাটা এই বৃত্তের জন্য, এই জ্যাটা এই বৃত্তের জন্য, দুইটার জন্য, তাই না, এই যে এ বি যেটা আছে, এটা এ, এটা হচ্ছে বি, এ বি যেটা আছে দুইটা বৃত্তের জন্য সত্য। তো এখন এই যে সমীকরণ যদি তোমার বের করতে বলে কি করতে হবে, এটার কি একটা সমীকরণ দেওয়া থাকবে তোমার S1 ধরে নাও, এটার একটা সমীকরণ দেওয়া থাকবে বৃত্তের S2, তুমি কি করবা, ফার্স্ট হচ্ছে যে কাজটা করবা, এই যে এই লাইনটা দেখবা, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগাকে 1 করে নিবা, 1 করে নেওয়ার পরে তারপরে তুমি কি করবা, S1 মাইনাস S2 এটা ইকুয়ালস টু 0 লিখবা। S1 মাইনাস S2 যদি 0 হয় তাইলেই কি হবে, ওই জ্যায়ের সমীকরণ চলে আসবে। এই যে দেখো এখানে পুরাটা বাংলায় লেখা আছে, হ্যাঁ দেওয়া আছে, দেখো এই একটা বৃত্তের সমীকরণ, এই একটা বৃত্তের সমীকরণ, সাধারণ জ্যা আসছিল, দেখো জিএসটি তে লাস্ট ইয়ারে আসছিল। তুমি কি করবে, একটা থেকে একটা বাদ দাও, যে বাদ দাও কি আসে আমি লিখি আগে, এটা আর পরেরটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 8y মাইনাস 43 ইকুয়ালস টু 0। একটা থেকে আরেকটা বাদ দাও, কত আসে দেখো, এটা 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 কেটে যায়, এখান থেকে থাকে হচ্ছে x থাকে, যদি বাদ দেই তাহলে কি এখানে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এখান থেকে থাকে x, এখান থেকে থাকে মাইনাস 2y, এখান থেকে থাকে প্লাস 7 ইকুয়ালস টু 0, তাহলে কই আছে x মাইনাস 2y প্লাস 7, এই যে বলো বুঝতে পারছো, এটা কিন্তু একদমই ইজি, সাধারণ যা বললে জাস্ট একটা থেকে আরেকটা বাদ দিলেই তোমার চলে আসবে, কিন্তু মাথায় রাখতে হবে যে এক্স স্কোয়ার গুলার আর ওয়াই স্কোয়ার গুলার সহগ 1 আছে নাকি, ঠিক আছে। এটা তো আমাদের লাস্ট টপিক মেবি, হ্যাঁ এটাই লাস্ট টপিক। দেখো আমাদের লাস্ট টপিক আমরা চলে আসতেছি, বৃত্তের পোলার সমীকরণ। তো পোলার সমীকরণটা দেখো তুমি কিভাবে মনে রাখবা, পোলার বিষয়টা কি, কার্তেশীয়র ক্ষেত্রে, আর কার্তেশীয়র ক্ষেত্রে তুমি পড়ে আসছো এক্স আর হচ্ছে ওয়াই, পোলারে তুমি পড়বা কি আর হচ্ছে থিটা। তোমরা এখানে পড়ে আসছো না বলো তো, এক্স ইকুয়ালস টু আর কস থিটা আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। আমার কাছে মনে হয় বৃত্তের জন্য তোমার এই যে এখানে অনেক কিছুই লেখা আছে, বাট আমার কাছে পার্সোনালি মনে হয় এইটুকু জাস্ট যদি তুমি মনে রাখো এনাফ। এটাও আমি লিখে দিছি যে জাস্ট এইটুকু যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি বৃত্তের প্রবলেম সলভ করতে পারবে, তোমার এইটার জন্য আলাদা করে এইগুলো এত কিছু মুখস্থ করতে হবে না, ঠিক আছে। চলো দেখি তুমি পারো নাকি সলভ করতে। এত বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে, তো লেখো কি বল, লেখা আছে এখানে আর স্কোয়ার মাইনাস 2r সাইন থিটা ইকুয়ালস টু 3। তো আর স্কোয়ার ইকুয়ালস টু তুমি কি জানো বলো তো, ওই যে পোলারের সময় পড়ছিলা যে আর স্কোয়ার ইকুয়ালস টু ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না, মনে পড়ে, জটিল সংখ্যায় পড়ছো, সরল লেখাতেও পড়ছো এটা, হ্যাঁ তাহলে এখানে বসাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস
এই r sin θ ইকুয়ালস টু তুমি কি জানো, y জানো না? r sin θ মানে হচ্ছে y, 2y ইকুয়ালস টু 3। এখন তাহলে এখান থেকে তোমার আসলে ব্যাসার্ধটা বের করতে হবে। বলো এখন কি তুমি ব্যাসার্ধ বের করতে পারবে না? ব্যাসার্ধ আসবে 2। কেমনে আমি বললাম, কারণ এখানে f এর মান আসবে হচ্ছে দেখবা -1, এটা আসবে হচ্ছে f এর মান, g তো নাই এখানে, আর c এর মান হচ্ছে -3, আর হচ্ছে r ইকুয়ালস টু √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এটা করলে দেখবা আসবে হচ্ছে 1 মান বসাই, সরি 1 বলতেছি 2 আসবে। এখানে আসবে কত 1 মাইনাস মাইনাসে +3 মানে 4 রুট করলে আসবে হচ্ছে 2। ঠিক আছে, এইটা আসছিল গত বছরের জিএসটি তে। কোথা থেকে? ডিইউ তে 2021 আসছিল, সেই সেম কোশ্চেনটা জিএসটি তে রিপিট হয়েছিল। বুঝা গেছে? তো কোশ্চেন ব্যাংক খুব ভালো করে তোমরা দেখবা। আচ্ছা এইটা দেখো কি বলছে, কনিক দ্বারা x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? তো কি দেওয়া আছে, sin θ। তো এইটা দেখে প্রথমে, এটা দেখে অনেকেই ঘাবড়ে যাও তোমরা। এইটা আসছিল 22-23, দেখো তার মানে এই টপিক থেকে কিন্তু আসতেছে, রিসেন্ট আসতেছে 22-23 আসছে, আবার 24-25 আসছে এই সেম টপিক থেকে। তো এইটা দেখার পরে অনেকেই ঘাবড়ায় যায় যে এটা করবো কেমনে, মানে এখানে তো কিছু নাই, আমি বসাবো কেমনে? তো এই জায়গায় যদি একটা আর থাকতো তাহলে কি সুবিধা হইতো না? এখানে যদি একটা আর থাকতো সুবিধা হইতো না? সেম ভাবে এই পাশে কি আর আছে, শুধু আর স্কোয়ার থাকলে তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে দিতে পারতা। তুমি দুই পাশে আর দ্বারা গুণ করে দাও, তাহলে কি আসবে, এখানে আসবে আর স্কোয়ার 8r cos θ প্লাস 6r sin θ। তাহলে কি আসে, আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 8, আর cos θ মানে কি, আর cos θ মানে হচ্ছে এক্স, এই আর sin θ মানে হচ্ছে ওয়াই, তাই না? তাই হয়ে গেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস 6y, হ্যাঁ মাইনাস হবে, কি করলাম, -8x - 6y, এটা ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন তুমি x অক্ষের খণ্ডিতাংশ বের করতে বলছে। x অক্ষের খণ্ডিতাংশের সূত্র কি ছিল মনে আছে তোমাদের? x অক্ষের খণ্ডিতাংশ 2√g² - c। জাস্ট বসাবা, কত আসবে আনসারটা বলে দিই। এখানে কত, যে 4 আসবে, সম্ভবত 8 আসবে, তোমাদের মনে পড়ে সূত্র, হ্যাঁ 8 আসবে, তোমরা এটা বের করবো বাকিটা। তো এই ছিল হচ্ছে তোমাদের ক্লাস। কি কি পড়াইলাম আজকে? ম্যাট্রিক্স নির্ণায়ক, সাথে বৃত্ত। তো বৃত্ত একটা বড় একটা চ্যাপ্টার, আমি চেষ্টা করছি তোমার জিএসটি তে যা লাগবে, তুমি দেখছো হয়তো তোমরা জিএসটি তে যত প্রবলেম আসছে আমি সবই সলভ করাই দিছি এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তোমাদের জিএসটি তে যা যা লাগবে আমি চেষ্টা করছি সবকিছু সমাধান করে দিতে, যাতে তোমার জিএসটি তে কোনো প্রবলেম না থাকে বৃত্ততে। তোমার কাজ কি হবে, এখন স্লাইড দেওয়া হবে, স্লাইড নিবা, স্লাইড পুরাটা আরেকবার দেখবা কি কি পড়াইছি। স্লাইড দেখার পরে প্রশ্ন ব্যাংক তুমি হাতে নিবা, প্রশ্ন ব্যাংক নিবা, ঠিক আছে? প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়বা, পড়ার পরে তারপরে নিজে প্র্যাকটিস করবা। বুঝা গেছে? প্রশ্ন ব্যাংক হাতে নিয়ে নিজে প্র্যাকটিস করবা। এখন উত্তর না দেখে দেখে তুমি সলভ করার ট্রাই করবা। যদি এখনো সেই প্রথমবারের মতো পড়তে থাকো যে সলিউশন আছে ওটা দেখে দেখে বুঝলাম হয়ে গেল, এরকম করলে কিন্তু হবে না। তোমার নিজে না দেখে ট্রাই করতে হবে, তখনই তোমার ভালো প্র্যাকটিস হবে। বোঝা গেছে? আর কারো যদি কোনো প্রবলেম হয় আমাকে টেলিগ্রামে অথবা মেসেঞ্জারে যে কোনো এক জায়গায় নক দিবা। বোঝা গেছে? আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার। ভালো থাকো তোমরা, ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফিজ।